এপিসোডের প্রথমেই আমরা ছোট্ট হানকে দেখতে পাই। সে তো একটা জায়গায় বসে থাকে আর ওইখানে তো সইহুন চলে আসে। আর এরপরও দেখতে পায় ওর পায়ে তো কোনো জুতাই ছিল না আর ওকে প্রচুর মারা হয়েছিল। এরপর আমরা দেখি ও তো একজোড়া জুতো ওকে দেয় আর ওকে এটা পরিয়ে দেয়। ওর হাতটা হানের দিকে বাড়িয়ে দেয়, হানও ওর হাতটা ওর উপরে দেয়। এরপর আমরা দেখি ওকে তো বাড়িতে নিয়ে আসা হয় আর ও তো প্রচুর খাবার খাচ্ছিল। আর সইহুনের মাও তো ওকে অনেক আদর করতে থাকে। সইহুন হানকে পেয়ে তো ভীষণ খুশি হয়ে যায়। ওরা দুজন একসাথেই ঘুমাতো আর ও ছোট্ট হানকে অনেক বেশি ভালোবাসতো। ও ছোট বোনের মতোই ওকে অনেক আদর করতো। যেদিন ও প্রফেসর হয় এই নিউজটা দেওয়ার সাথে সাথে হান আর ওর মা তো অনেক বেশি খুশি হয়েছিল। আর এভাবেই ওদের সুন্দর দিনগুলো কাটতো। ফ্যামিলি ফটোতেও হানকে সবসময় সইহুন রাখতো, কখনোই ওকে দূর করেনি। ওকে ছোট্ট বোনের মতোই ভালোবেসেছে। আর এই ছোট্ট বোনই ওর আজ বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। ও যেন এগুলো ভাবতেই পারছে না। এগুলো চিন্তা করে ও তো অনেক কান্না করতে থাকে, একেবারে থমকে যায়। এরপর আমরা সইহুনের মাকে দেখি। সে তো হানের কাছে যায় আর গিয়ে দেখতে পায় ওখানে হানের মা তো হানকে মারছিল। সে তাড়াতাড়ি গিয়ে হানকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় সে বলতে থাকে, তোমার এত সাহস কে দিয়েছে? তুমি আমার মেয়েকে কেন মারছো? তখন হানের মা বলে, এটা তোমার মেয়ে নয়। আর সে জোরে জোরে হাসতে থাকে, বলে, এই মেয়ে তোমার পিঠ পিছে কি করছে এগুলো তোমরা কিছুই জানো না, ও আমার মেয়ে। এরপরে হানের মা তো হানের কাছে যায় আর এরপরে সে একটা ছবি ওর পকেটের মধ্যে দিয়ে দেয় আর বলে যে সাবধানে থেকো, আমি আবার আসবো। এটা বলে সে তো বের হয়ে যায়। আর সিয়ন তো তাকে টাকা দেয় আর আসলে সিয়নই তাকে এখানে নিয়ে এসেছে। এরপর আমরা দেখি তার মা তো হানকে সান্ত্বনা দেয় আর তখন সেখানে সইহুন চলে আসে। সইহুন বলে, তুমি বাসায় ফিরে যাও, আমি ওকে টেক কেয়ার করবো। এটা শোনার পরে ওর মা তো এখান থেকে চলে যায় আর সিয়ন তো সইহুনের ছবি তুলে রাখে আর ও এগুলো বাইরে থেকে সব দেখতে পাচ্ছিল। এরপর আমরা কাংকে দেখতে পাই, ও তো কাজ করছিল। তখন ওর কাছে একটা এসএমএস আসে যে আমি এইখানে আছি। আর ও এটা শোনার সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে যায়। অনেক দ্রুত ও গাড়ি চালায়। এরপর আমরা হানকে দেখতে পাই। হান তো ওয়াশরুমে আসে আর নিজেকে ঠিক করার চেষ্টা করে। আর তখন ও ওই ছবিটি দেখতে পায় যেটা ওর মা ওকে দিয়ে গিয়েছে। ছবিটা দেখার সাথে সাথে ও তো ভীষণ ভয় পেয়ে যায় আর এরপর নিজেকেই সামলানোর চেষ্টা করে। এরপর আমরা সইহুনকে দেখি। সইহুন তো হানের চেম্বারে গিয়ে বসে থাকে আর ওর জন্য অপেক্ষা করতে থাকে। এরপর আমরা দেখি ওইখানে কাং চলে আসে আর কাং আসার সময় হানের মাকে দেখতে পায় যে সে নেমে যাচ্ছে। কাং উপরে উঠে সইহুনকে দেখতে পায় আর ও এদিকে সিয়নকেও দেখতে পায়। সিয়নকে দেখে ও সিয়নের সাথে কথা বলার চেষ্টা করতে যায়, কিন্তু ও খেয়াল করে সইহুনের পাশ দিয়ে তো হান চলে আসছে আর এটা দেখে ও তো আর কথা বলে না। এরপর তো সিয়ন ওইখান থেকে চলে যায়। এরপর আমরা হানকে দেখি। হান তো সইহুনের কাছে যায় আর গিয়ে বলে, চলো আমরা বাইরে কোথাও খেতে যাই। কিন্তু তখন সইহুন তো বলে, তুমি কোনো কথা বলো না, আর আমি সবটাই জানতে পেরে গিয়েছি। এটা শোনার সাথে সাথে হান তো পুরো চমকে যায়। সইহুন বলে, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? হান তো ওর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ও তো বলে, আমি তোমায় কখনোই ক্ষমা করব না। তুমি যে কাজ করেছো এটা ক্ষমার অযোগ্য। এটা শুনে হান আরো বেশি অবাক হয়ে যায় আর কষ্ট পেতে থাকে, কেননা এখানে তো ওর ভুল রয়েছে, তাই ক্ষমা ও পাওয়ার যোগ্য নয়। সইহুন তো কান্না করতে থাকে আর এরপর ও ওইখান থেকে বের হয়ে যায় আর হান একা হয়ে যায় আর কান্না করতে থাকে। সে ভীষণ লজ্জায় পড়ে যায়। এরপর আমরা সইহুনকে দেখি। সইহুন কারের মধ্যে অনেক কান্না করতে থাকে। ওর অনেক কষ্ট হতে থাকে যে ওর ছোট বোনের মতো এই মেয়েটি ওর সাথে এরকম ধোঁকা দিয়েছে। ও পাস্টের কথাগুলো মনে করতে থাকে যে যতবার ও কানের কথা বলেছে ততবারই ও এভাবে নার্ভাস হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও ও কিছুই বুঝতে পারেনি। আর ওরা কত ভালো সময় কাটিয়েছে সাথে, ও এগুলো যেন মানতেই পারছে না আর ও প্রচুর কান্না করছে।
এখানে আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো দূর থেকে ওকে দেখতে থাকে যে গাড়ির মধ্যে ও কিভাবে কান্না করছে। এরপর আমরা কাংকে দেখি। কাং তো গাড়িতে আসতে থাকে, তখন ওর কাছে ফোন আসে আর ওকে জানানো হয় যে ওর ওয়াইফ সবকিছু জেনে গিয়েছে। এটা শুনে ও আরো বেশি নার্ভাস হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। এরপর আমরা সিয়নকে দেখি। ও তো ওর বন্ধুদের কাছে আসে আর এসে সব গল্প তাদের সাথে করতে থাকে আর প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। ও তারপরেও অনেক নিজেকে একা ফিল করতে থাকে। ও ওইখানে সবার সাথে মিশছিল, কিন্তু তারপরেও ও নিজেকে অনেক একা ফিল করে আর একা একা একটা জায়গায় বসে থাকে। এরপর আমরা সোহনকে দেখি। সোহন তো বাসায় থাকে আর তখন সেখানে কাং চলে আসে। কাং ওকে সরি বলে আর তখন ও বলে এটা তো আর সরির যোগ্যই নয়, তুমি আমাকে আবারও ধোকা দিয়েছো। আর বলতে থাকে, সবকিছু ভাঙতে থাকে। এরপর আমরা দেখি ওর হাজবেন্ড তো নীল ডাউন হয়ে যায় আর ওর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কিন্তু সৈহন তো বলে আর ক্ষমা তুমি পাবে না, আমি জেলে তোমাদের জন্যই বাঁচার চেষ্টা করছিলাম আর বাইরে তোমরা এগুলো করে বেড়াচ্ছিলে। তোমরা দুজনেই আমাকে ঠকিয়েছো, তাই তোমরা কেউই ক্ষমার যোগ্য নয়। এটা অনেক দেরি হয়ে গিয়েছে। ও এটা বলে ওইখান থেকে চলে যায়। সৈহন তো ওর ছেলের রুমটার মধ্যে যায় আর ওইখানে গিয়ে ও বসে থাকে আর কান্না করতে থাকে। এরপর দেখা যায় ওর হাজবেন্ডের সাথে কাটানোর সময়গুলোর কথা ওর মনে হতে থাকে। আর এরপর ওর আরো মনে হয় যে ও ছোট্ট বোনের সাথেও ওর হাজবেন্ড থেকেছিল। এটা খুবই লজ্জার আর ও অনেক কান্না করতে থাকে আর ওই সব কথাই ভাবতে থাকে যে কিভাবে ওরা আমাকে ঠকাতে পারলো। এরপর আমরা হানকে দেখতে পাই। হান তো কান্না করছিল আর এরপর ও ছবিটা দেখতে পাই যে এই ছবিটা ওর মা ওকে দিয়ে গিয়েছে। আর তখন আমরা ওদের পাশের ঘটনা দেখতে পাই। কাং তো অনেক ড্রাঙ্ক ছিল। তখন ও গিয়ে বলে তোমার কি হয়েছে। কাং বলে আজ আমি জেলে গিয়েছিলাম আর সে তো আমায় ফিরিয়ে দিয়েছে, বলেছে তুমি অন্য কারোর সাথে ভালো জীবনযাপন করো। আর এটা শোনার পরে আমি আরো যেন ভেঙে পড়েছি। ও এটা বলতে থাকে আর কান্না করতে থাকে। হানের অনেক খারাপ লাগে। এরপর দেখা যায় ও তো ওর বাসায় নিয়ে আসে আর এরপর ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ও তো ওর গালে হাত দেয় আর এরপর ওর অনেক খারাপ লাগে। এরপর হান তো ওকে একটা কিস করে আর এরপরে ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসে। আর এরপরে হান বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে আর ও তো অনেক গিল্টি ফিল করতে থাকে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। ও তো ছবিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে আর এরপরে ওর মা ওকে ফোন করে আর ফোন করে বলে আমি তোমার মা আর তুমি আমার মেয়ে, কেননা প্রতারণা তোমার মধ্যেও রয়েছে। তুমিও তো সৈহুনকে ধোকা দিয়েছো, তাই তুমি আমার মেয়ে। এরপর আমরা দেখি ওইখানে তো সৈহুন চলে আসে আর ওর মায়ের সঙ্গে কথা বলতে থাকে। বলে যে তুমি এসব ইনফরমেশন কোথা থেকে পেয়েছো। তখন ওর মা বলে একটা ছেলে আমায় এই ইনফরমেশনগুলো দিয়েছে আর সে আমাকে অনেক টাকাও দিয়েছে। তখন ও বলে হানের থেকে দূরে থাকো, এটা বলেই চলে আসে। এরপর আমরা দেখি ও তো ডাইরেক্ট সিয়নের সাথে দেখা করতে যায় আর ও তো একটা লেকের কাছে ছিল, ওইখানে ও যায়। এরপর দেখা যায় সিয়ন ওকে বলে আমি তোমায় একেবারে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এটা করিনি, কেননা আমি তোমার বই পড়েছিলাম আর ওই বইতে তুমি লিখেছো যে যার মধ্যে একটু আত্মবিশ্বাস আছে তাকে কখনোই হত্যা করা যায় না। আর এই জন্যই আমি তোমায় এখনো হত্যা করিনি, কিন্তু আমি যদি তোমায় এখন মেরে ফেলি তাহলে কেউই জানতে পারবে না। আর এরপর দেখা যায় সৈহুন বলে এটা তুমি করতে পারো, কিন্তু আমার হৃদয়কে তুমি কখনোই মারতে পারবে না। এটা বলে ও এখান থেকে চলে যায় আর সিয়ন তো ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর আমরা কাংকে দেখি। কাং এসব কথায় মনে হতে থাকে আর সে বুঝতে পারে আর সব ঘটনার পিছনে সে তো সিয়নকেই খুঁজে পায় আর তার ডিটেকটিভের ইনফরমেশন মতেও এটাই বলে। এরপর দেখা যায় ও তো এগুলো নিয়ে চিন্তা করছিল আর এরপর ও তো ডাইরেক্ট ওইখানেই চলে যায় আর গিয়ে ওই মিনি বাসটার মধ্যেই থাকে। আর তখনই সেখানে সিয়ন চলে আসে। ও বাইরে বের হয়ে আসে আর বলে এগুলো বন্ধ করো। আর তখন সিয়ন বলে তোমার বউ আমার বাবাকে মেরে ফেলেছে, তাই আমি কিছুতেই এত সহজে ছেড়ে দিব না। তখন কাং বলে তোমার বাবাকে আমি মেরে দিতাম, কেননা সে আমার বাচ্চাকে মেরেছে আর এটা আমার ওয়াইফ করেছে, তাই তুমি ওকে আর
কষ্ট দিও না, তোমার যা কিছু করার তুমি আমার সাথে করো, ওকে আর বিরক্ত করো না। ওইগুলো বলতে থাকে আর ওকে মারতে যায়। এরপর দেখা যায় ও তো ওকে মারতে পারে না। আর কাং বলে, তোমার কাছে আমি অনুরোধ করছি, আমার ওয়াইফকে ছেড়ে দাও। কাং তো ওকে এইসব কথা বলে ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সিয়ন তো ওই হাসপাতালে যায় আর গিয়ে ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়। ও তো ওর মায়ের কাছে গিয়ে কথা বলতে থাকে। ও বলে, আমি তো এখনো কিছু করিনি, আর এতে ওরা এতটা ভেঙে পড়েছে, এখনো তো অনেকটা রাস্তা বাকি আছে। আর ওর মাকে বলে, মা চলো আমরা পিকনিকে যাই। এটা বলে ও ওর মায়ের কোলের উপর মাথাটা রাখে আর অনেক ইমোশনাল হয়ে যায়। আর এদিকে ওর মায়ের চোখেও জল চলে আসে, সেও তো এগুলো বুঝতে পারছিল আর কান্না করছিল। এরপর আমরা সৈহনকে দেখতে পাই। ও তো একটা রেস্টুরেন্টের মধ্যে মন খারাপ করে বসেছিল। এরপর আমরা প্রতিবেশী মেয়েটিকে দেখতে পাই। সে তো কাঙের কাছে যায় আর ওরা তো একটা প্ল্যান করছে। ওরা কিম জুনকে এক্সপোজ করবে, তার খারাপ কাজগুলো সবার সামনে তুলে ধরবে আর তাকে প্রেসিডেন্ট হওয়া থেকে ওরা বিরত রাখবে। সব রকম চেষ্টায় ওরা চালিয়ে যাবে। এরপর আমরা কিম জুনকে দেখতে পাই। সে তো রেডি হয়, তার আজকে একটা ইন্টারভিউ আছে আর এটা তো কাঙে নিবে। ওইখানে সিয়ন চলে আসে। সিয়ন তো তার সাথে কথা বলতে থাকে আর বলে যে, আপনাকে অনেক ধন্যবাদ আমার মায়ের জন্য এত কিছু করার জন্য। আর ও তো একটা খাম দেয় আর ওটার মধ্যে একটা ছবি ছিল। এরপর সিয়ন ওইখান থেকে বের হয়ে যায় আর ও তো তখন ওই সেক্রেটারির মারার শব্দ শুনতে পায়। কিম জুন বলে, সবকিছু এত সাবধানে করার পরেও এগুলো কেন হয়? সে তো রাগ করতে থাকে। এরপর আমরা সিয়নের ফ্রেন্ডকে দেখতে পাই। সে তো সৈয়নের দেবরকে এখানে নিয়ে এসেছে আর তার সাথে অনেক কথা বলছে। এই মেয়েটি ওকে জিজ্ঞেস করে যে, সৈয়ন তোমার কি হয়? তখন ও বলে, উনি আমার ভাবি হন। আর তখন মেয়েটি বলে, আমি তো তার বড় ফ্যান। সৈয়ন তো ওইখানে বসে থাকে আর এরপর সে তো হানকে ফোন করে। হানের সাথে কথা বলে যে আমাদের মিট করার সময় চলে এসেছে আর ওকে দেখা করার জন্য বলে। হান তো এখানে পৌঁছে যায় আর ও তো ওর চোখ ওর দিকে তুলতেই পারছিল না। ও গিয়ে বলে, তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে এটা সহ্য করব। তুমি যদি চাও আমাকে মারতে পারো, আবার যদি চাও আমাকে মৃত্যুদণ্ডও দিতে পারো। তুমি যা খুশি আমার সাথে তাই করতে পারো। এরপর সৈহন বলে যে, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। আমার মা তোমাকে এখনো মেয়ে ভাবে, তাই আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। তোমার সামনে অনেক বিপদ আছে আর এটা থেকেই তোমায় দূরে থাকতে হবে। আর এই বিষয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আমি কখনোই তোমায় ক্ষমা করতে পারবো না, এটা তুমি জেনে রেখো। এরপর দেখা যায় সিয়ন তো রেডি হতে থাকে। সে কালো কোট আর টাই পরে কোথাও একটা যাবে বলে রেডি হয় আর এরপর ও তো গাড়িতে উঠে আর ওইখানে সে আরো একটি খাম রেডি করে। আর সে তো সৈহুনের মায়ের রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ায় আর সে এই খামটি নিয়ে ভিতরে প্রবেশ করে। সৈয়ন ওর মাকে ফোন করতে থাকে কিন্তু ওর মা তো ফোনটা রিসিভ করে না। আর এর জন্য ও তো ওর মায়ের রেস্টুরেন্টের কাছে চলে যায় আর গিয়ে দেখতে পায় রেস্টুরেন্টের মধ্যে সবকিছু উল্টাপাল্টা। তখন ওর মাকে আবার ফোন করে আর তখন ফোনটা সিয়ন ধরে বলে, তোমার মা আমার কাছে আছে আর সেটা এখন হাসপাতালে। ও তো হাসপাতালে চলে যায় আর গিয়ে দেখতে পায় ওর মা তো বেডে শুয়ে আছে। আর এটা দেখে ও অনেক বেশি কষ্ট পায় যে এইগুলো ওদের সাথে কি হচ্ছে। এদিকে কাংরাও তো প্রস্তুতি নিতে থাকে, সে আজ কিম জুনকে এক্সপোজ করবে আর সেই রকম সব প্রস্তুতি চলছে। এদিকে প্রতিবেশী মেয়েটিও তো ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত হয় আর ফোন করে কাংকে জানিয়ে দেয় যে সে বেরিয়ে পড়েছে। এরপর আমরা দেখি ওখানে কিম জুন চলে আসে আর এরপর সে কাংয়ের সঙ্গে হ্যান্ডশেক করে, কেননা সেও আজ ইন্টারভিউ দিবে। এরপর আমরা সৈয়নের মাকে দেখি, সে তো অনেক অসুস্থ হয়ে যায় আর ওইখানে হান চলে আসে। তখন সৈয়ন বলে, আমার মায়ের তুমি একটু দেখাশোনা করো আমি না আসা পর্যন্ত। এরপর ও বেরিয়ে যায় আর ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর অনেক দ্রুত ও গাড়ি চালাতে থাকে। আর এদিকে আমরা সিয়নকেও দেখতে পাই, সিয়নও তো গাড়ি চালাতে থাকে। সৈয়নকে ফোন করে দেখা করার কথা বলে আর এরপর ওরা দুজনে তো গাড়ি চালাচ্ছিল। এরপর আমরা দেখি
সিওনের গাড়ির সামনে সৈহন দাঁড়িয়ে থাকে। আর এই সিনটা তো আমরা এপিসোড 1-এই দেখতে পেয়েছিলাম, আর এটাই ছিল এই মূল ঘটনা। এরপর দেখা যায় সিওন তো গাড়ি জোরে চালিয়ে দেয় আর ওর দিকে এগিয়ে আসে, কিন্তু এখানে সৈহনও তো গাড়ির সামনে থেকে সরে দাঁড়ায় না, আর সৈহনও তো জোরে গাড়ি ওর দিকেই তাক করতে থাকে। সৈহনকে দেখতে পায়, ও তো সিওনের বাসায় যায় আর গিয়ে দেখতে পায় দরজা বাইরে থেকে খোলা আছে। ও ভিতরে ঢুকে, কিন্তু সেখানে তো আগে থেকেই ওই ডিটেকটিভটি ছিল, সে সবকিছু চেক করছিল। সৈহনের আসার খোঁজ পেয়ে ও তো তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। এরপর আমরা দেখি সৈহন তো সিওনের বাড়িটি ভালো করে দেখতে থাকে। ও তো ওইখানে একটা বুক সেলফ দেখতে পায়, আর এরপর ও ওই বুক সেলফটির কাছে যায়, গিয়ে ওইখান থেকে ও বই নেয়, আর ওইখানে ও কিছু একটা আলো দেখতে পেয়েছিল। এরপর আমরা দেখি ও তো ওইখানে ভালো করে খুঁজতে থাকে, আর এরপরে ও একটা জিনিস টান দিলে ওইখানে একটা দরজা দেখতে পায়, আর এরপর ও ওই রুমটার মধ্যে ঢুকে, আর এটাই সিওনের এই সিক্রেট রুম। ও ওইখানে দেখতে পায় ওর সব ছবি ওইখানে টানানো আছে, ও যখন জেলে ছিল ওই সব ছবিও ওইখানে টানানো রয়েছে, অর্থাৎ অনেক আগে থেকেই ওকে সিওন ফলো করে। ও তো এগুলো দেখে অবাক হয়ে যায়, আর ওইখানে ওর মা আর বোনের ছবিও ছিল। সৈহন ওইখানে একটা ভিডিও ক্লিপ দেখতে পায়, যেখানে ও বলছে আমি কোনো রিগ্রেট ফিল করি না, আমি যা করেছি সব ঠিকই করেছি। আর এই ভিডিওটায় বারবার ওইখানে অন হচ্ছিল। এরপর দেখা যায় ও তো ওই ছবিগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলে আর চিল্লাতে থাকে, আর ও ভীষণ ভয় পেয়ে যায়। ও এই সব কিছু দেখে এই সব কিছু বুঝে ফেলে। এরপর আমরা কাংকে দেখতে পাই। কাংয়ের তো আজ কিমজুনের সাথে একটা অনুষ্ঠান রয়েছে, আর কিমজুনও তো এখানে চলে আসে। কিমজুন এখানে আসার পরে কাংয়ের সাথে ফার্স্টে কথা বলে। সে তো কাংয়ের সঙ্গে হ্যান্ডশেক করে আর বলে আমাকে বেশি নার্ভাস করা প্রশ্ন করো না, সহজ প্রশ্ন করো। কাং বলে তোমার কোনো চিন্তা নেই, যা হবে আমাদের জন্য ভালোই হবে। এরপর আমরা দেখি অনুষ্ঠানটি শুরু হয়ে যায়। কাং বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। কাং তো ভাবতে থাকে ওর ওই প্রতিবেশী মেয়েটি হয়তোবা এখনই চলে আসবে, আর ও এইরকমটাই কল্পনা করে যে ওই মেয়েটি চলে এসেছে, আর কিমজুনের সবকিছুই সবার সামনে চলে এসেছে, আর কিমজুনও নার্ভাস হয়ে গিয়েছে। কিন্তু আসলে তো এরকম কিছুই হয় না, এটা কাংয়ের কল্পনা থাকে। এরপর আমরা দেখি ওর কিছুই করার থাকে না, ও ওর ইন্টারভিউ নিতেই থাকে, আর কোম্পানি যেরকম বলতে বলে ও সেরকমটাই করে, অন্য এক্সট্রা প্রশ্ন ও করতে পারে না। আর কিমজুনও তার সাজানো অ্যান্সারগুলো দিতে থাকে। এখানে কাং তো বেশ নিরুপায় হয়ে যায়, ওর তো ভীষণ রাগ হতে থাকে। এরপর আমরা দেখি কিমজুনও এদিক সাকসেস হয়ে গিয়েছে। এরপর আমরা ওই ডিটেকটিভকে দেখতে পাই। ডিটেকটিভ তো বারবার ওই মেয়েটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে আর ফোন করতে থাকে, কিন্তু ওই প্রতিবেশী মেয়েটি তো ফোনটা রিসিভ করে না। আর কাংও এদিক নিউজ পড়তেই থাকে আর ওর ইন্টারভিউ নিতেই থাকে। কিমজুন তো হিরো হয়ে যায়, আর তার নিউজ সবাই বাইরে দেখতে পায়, ওকে আসলে এক্সপোজ করতে পারে না। এরপর আমরা দেখি কোম্পানি থেকে তাকে তো ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। কাং এগুলো দেখে ভীষণ রেগে যায় আর ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ও বাইরে আসলে কিমজুন তো বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আর এরপর ও তো একটা খাম বের করে আর একটা ছবি থাকে, এইটা কাংকে দেয়। কাং খুলে দেখতে পায় এটা ওই ছবিটাই, হানের সাথে ওর যেই ছবিটা রয়েছে। ও তো ঘাবড়ে যায়, ও বুঝতে পারে যে কিমজুনও এর সঙ্গে জড়িত রয়েছে, আর এটা হয়তোবা কিমজুনেরই কাজ। কিমজুন তো ওইখান থেকে চলে যায়, আর এরপর ও গাড়িতে উঠে ওই মেয়েটিকে ফোন করে, আর ফোন করে বিভিন্ন কথা বলতে থাকে। তখন মেয়েটি বলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। কিমজুন তো অনেক চিল্লাচিল্লি করতে থাকে আর বলে আমার কাজে কেউ আসলে আমি তাকে কখনোই ছেড়ে দিব না, আর সেটা তুমি হও বা আমাদের ছেলে হোক। আর বলতে থাকে তোমার এত সাহস কে দিয়েছে যে তুমি আমার বিরুদ্ধে কাজ করতে যাচ্ছিলে। তখন মেয়েটি তো বারবার সরি বলে আর বলে আমায় ক্ষমা করে দাও, কিন্তু কিমজুন তো ওকে অনেক বেশি রাগ করতে থাকে আর বলতে
থাকে নেক্সটে এরকম কোনো কিছু করার দুঃসাহসিকতা করো না, তাহলে তুমি আর তোমার ছেলের জীবন দুটোই চলে যাবে। এটা বলে ও তো ফোন রেখে দেয়। আর মেয়েটি কান্না করতে থাকে আর ওদের বলতে থাকে আমার ছেলেকে এনে দাও। আর তখনই ওই ছেলে এখানে চলে আসে। ছেলেকে পেয়ে মেয়েটা অনেক খুশি হয়ে যায় আর তাকে হাগ করতে থাকে। এরপর আমরা কিমজুন আর তার সেক্রেটারিকে দেখতে পাই। সে তো গাড়ি থেকে নামে আর নেমেই সেখানে সিয়নকে দেখতে পায়। সিয়ন তো তাকে রিসিভ করে। কিমজুন তার উপর অনেক বেশি সন্তুষ্ট হয় আর এরপর ওকে নিয়ে ভিতরে যায় আর ও সেক্রেটারিকে বলে তুমি বাইরেই থাকো। এরপর আমরা দেখি ও তো একটা জায়গায় নিয়ে যায় যেখানে অনেকগুলো লয়ার বসেছিল। কিমজুন বলে তোমার বাবার সময় এরাই তোমার বাবাকে হেল্প করেছে যাতে তার শাস্তি কম হয়। এরপর দেখা যায় লয়ারগুলো তো ওকে কাট দিতে থাকে আর বলে তোমার কোনো সমস্যা হলে আমরা সবসময় তোমার কাছে থাকবো। আর সিয়নও এই কার্ডগুলো রিসিভ করে আর ওদের সাথে বসে কথা বলতে থাকে। এরপর আমরা সোইহনকে দেখতে পাই। সোইন তো ওই রুমটার মধ্যেই থাকে আর ওই ছবিটা দেখতে থাকে। ওই লোকটা তার বউ আর সিয়ন। এরপর আমরা দেখি ও তো ওই রুম থেকে বের হয়ে যায়। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো ওই লেকটার কাছে দাঁড়িয়ে থাকে আর ওর আগের কথা মনে হতে থাকে। ওর বাবার অন্তিম সংস্কারের সময় ও আর ওর মা এখানে এসেছিল। তখন ও তো ওর বাবার অন্তিম সংস্কার করছিল। তখন দেখা যায় ও বলে এই মহিলাকে আমি কিছুতেই ছাড়বো না। তখন ওর মা বলে এরকমটা কিছুই করো না, ওই মহিলার জন্য আমার অনেক খারাপ লাগে, কেননা সে তার সন্তান হারিয়েছে। তার জায়গায় আমরা থাকলেও হয়তোবা এমনটাই করতাম। তাই তুমি ওকে মাফ করে দাও আর আমাকে এটা প্রমিস করো। কিন্তু সিয়ন তো তখন কোনো কথাই বলে না। মায়ের কথায় ও কোনো অ্যান্সারই দেয় না আর মনে মনে কষ্ট পেতে থাকে। এরপর আমরা দেখি ও ওর মাকে বলে এটা কিভাবে সম্ভব, আমি ওকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। এরপর আমরা দেখি ঘটনা শিফট হয়, ঘটনা প্রেজেন্টে চলে আসে আর ওর মাকে সরি বলে আমি কখনোই ওকে ক্ষমা করব না, এর প্রতিশোধ আমি যেভাবেই হোক নিবই। সিয়ন তো এখান থেকে বের হয়ে যায়। গাড়ি নিয়ে ও ওর বাসার উদ্দেশ্যে আসছিল আর তখনই ও ওইখানে সোইহনকে দেখতে পায়। আর এইটাই তো ফার্স্ট এপিসোডে সেই ঘটনাটা। এরপর আমরা দেখি ও তো ফুল স্পিডে গাড়িটি ওর দিকে এগিয়ে নিয়ে যায় আর তখন ওর সোয়নের কথাগুলো মনে হয়। সোয়ন বলেছিল তুমি কখনোই আমাকে মারতে পারবে না, আমার হৃদয় সবসময়ই জীবিত থাকবে। এরপর দেখা যায় ও গাড়িটি থামিয়ে ফেলে আর সোয়নের কাছে যায়, গিয়ে বলে তুমি এখানে কেন এসেছো। তখন সোয়ন বলে তুমি কে এটা আমি অনেক আগে থেকেই জানি, তুমি আমাকে অনেক আগে থেকে ফলো করছো এটা আমি জানতাম না। এরপর সোয়ন বলে আমার পিছনে লেগে থেকে তোমার কোনো লাভ হবে না, কেননা তুমি কখনোই আমায় মারতে পারবে না। আর এরপর সোয়ন আরো একটা ইম্পর্টেন্ট কথা বলে। সোয়ন বলে তোমার মায়ের অ্যাক্সিডেন্টটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল না, এটা প্রি প্ল্যান ছিল। কেউ ইচ্ছা করে তোমার মায়ের সঙ্গে এরকমটা করেছে, তাই আমার পিছনে ঘোরা বন্ধ করো আর তোমার মায়ের অ্যাক্সিডেন্টের পেছনে কে দায়ী এটা খুঁজে বের করার চেষ্টা করো, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ হবে। এটা শুনে তো সিয়ন একেবারে চমকে যায়, ওর মাথাতে এটা কখনো আসেইনি। সোয়ন ওইখান থেকেই চলে যায়। এরপর আমরা কাংকে দেখি। কাং তো ডিটেকটিভের সাথে কথা বলতে থাকে। ডিটেকটিভ বলে এত কাছে এসেও আমরা ওকে এক্সপোজ করতে পারলাম না, ও নিশ্চয়ই আগে থেকে এটা বুঝতে পেরেছিল। তখন কাং বলে আমরা এখানেই থেমে থাকবো না। এরপর দেখা যায় কাংয়ের কাছে একটা ফোন আসে আর কাংকে ফোন করে ওই কথাগুলো বলা হয় যে ওই মেয়েটির সঙ্গে কিমজুন কি করেছে আর তাকে কিভাবে আটকে রেখেছিল আর ওকে ব্ল্যাকমেল করেছিল। এরপর ঘটনা শিফট হয়। সিয়ন তো রুমের মধ্যে আসে আর এসে দেখতে পাই সব ছবিগুলো লন্ডভন্ড করা। ও বুঝতে পারে এগুলো সোইহন করেছে আর এরপর ও এগুলো দেখে ওখানে চুপচাপ বসে থাকে আর ভাবতে থাকে সোইহন ওর মা সম্পর্কে এই কথাগুলো কোথা থেকে জানলো আর কি বা হয়েছিল। এরপর দেখা যায় ওখানে ওর ফ্রেন্ড চলে আসে আর এসে জিজ্ঞেস করে এগুলো কে করেছে। তখন সিয়ন বলে এগুলো সব সোইহন করেছে। এরপর দেখা যায় ও তো ওই মেয়েটিকে ওখান থেকে চলে যেতে বলে তুমি এখন এখান থেকে চলে যাও আর আমার একটু একা থাকতে দাও। মেয়েটি এটা শুনে বাইরে বের হয়ে আসে আর এরপর ও যখন গাড়ির মধ্যে ঢুকে আমরা দেখতে পাই ব্যাক সিটে একটা বড়
বড় ছবি। আর এই ছবিটা সিয়নের। ও হয়তোবা এই ছবিটা দিতে এখানে এসেছিল। এরপর আমরা দেখি সিয়ন তো বেডেই শুয়ে পড়ে আর একেবারে ক্লান্ত হয়ে পড়ে। ওর মায়ের সম্পর্কে এই কথাগুলো ওকে অনেক বেশি ভাবায়। এরপর আমরা সৈহনকে দেখতে পাই। সৈহন তো হাসপাতালে যায় আর যাওয়ার পরে ওর কাছে একটা এসএমএস আসে আর এটা তো কাং করে। কাং বলে আমি এখানে আছি, অর্থাৎ ওর মায়ের কাছে। এটা শোনার পরে ও তো ওইখানে চলে যায় কাং কি করছে এটা দেখার জন্য। আসলে কাং তো ওর মায়ের কাছে সরি বলতে আসে, কিন্তু ওর মার তো এখনো ভালো মতো জ্ঞান ফেরেনি আর সে তো কাঙের দিকে তাকায়ও না। এরপর দেখা যায় ওখানে সৈহন চলে আসে আর এসে বলে তুমি এখানে কি করছো। তখন ও বলে এটাও তো আমার ফ্যামিলি, তাই আমি মাকে দেখতে এসেছি। কিন্তু সৈহন বলে এটা তোমার ফ্যামিলি নয়, তুমি শুধুমাত্র আমার সন্তানের বাবা। তাছাড়া আমাদের ফ্যামিলির সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই আর আমার সাথেও কোনো সম্পর্ক নেই। তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। এরপর আমরা দেখি সৈহন তো ওর মায়ের কাছে যায় আর গিয়ে ওর মায়ের হাতটি ধরে বলে যে আমি সব সময় তোমার কাছে আছি আর তুমি থাকলে আমার কিছুই দরকার নেই। এটা বলতে থাকে আর কান্না করতে থাকে। এরপর আমরা সৈহনের শাশুড়িকে দেখতে পাই। তারা তো কতগুলো মহিলার সাথে গসিপ করছিল। তখন তারা কাঙের বিষয়ে বলে যে তোমার ছেলের হয়তো বা কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে আর ওই মেয়েটার সাথেই তোমার বৌমা কথা বলছিল। মেয়েটা অনেক কান্না করছিল। এরপর দেখা যায় উনি ওখান থেকে বের হয়ে কাংকে ফোন করে আর তার সাথে দেখা করতে চায়। কাঙের সাথে সে রেস্টুরেন্টে দেখা করে আর দেখা করে বলে যে তোমার সম্পর্কে আমি এই কথাগুলো শুনতে পেয়েছি, এগুলো সত্যি কিনা। কাঙের চোখ তো নিচু হয়ে যায়। তখন ওর মা বুঝতে পারে এগুলো হয়তোবা সবই সত্য। তখন উনি বলে যে তুমি সৈহনকে ডিভোর্স দিয়ে দাও, তুমি ডিভোর্স না দিলে লাইফে সামনে আগাতে পারবে না আর এটাই তোমার জন্য ভালো হবে। আর এর কারণটা অবশ্যই যেন কোনো পরকীয়ার সম্পর্ক না হয়। সৈহন তোমার জন্য কখনোই পারফেক্ট নয়, তুমি তোমার লাইফ পার্টনার পারফেক্টভাবে খুঁজে বের করো আর সামনের দিকে এগিয়ে যাও। সে তো এটা অনেক রেগে ওকে বলতে থাকে আর বলে এটা অবশ্যই করো। এরপর আমরা সৈহনকে দেখতে পাই। সৈহন তো ওর মায়ের কাছে যায় আর ওর মায়ের তো এখন জ্ঞান ফিরে এসেছে। ও ওর মায়ের কাছে গিয়ে মা বলে ডাকতে থাকে। তখন দেখা যায় মা তো বলে আমার কি হয়েছে। তখন সৈহন বলে তুমি রেস্টুরেন্টে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলে। তখন ওর মা বলে আমার রেস্টুরেন্ট যেতে হবে আর প্রচুর কাজ করতে হবে। আর ওইখান থেকে আসলে উনি পালাতে চাচ্ছিল, সে সৈহনের ফেস করতে পারছিল না। সৈহন তো বলে যে মা তুমি আমার জন্য সব, আর কোনো কিছুই আমার দরকার নেই। ও এটা বলতে থাকে আর কান্না করতে থাকে। তখন সৈহনের মা বলে আমি কখনোই ভাবিনি হান এমন কিছু করবে, আমায় তুমি ক্ষমা করে দিও, আমার জন্যই হয়তোবা ও এত লাগিয়ে গিয়েছে। তখন দেখা যায় সোহেন বলে এরকম কিছুই নয়, আমি শুধু তোমায় চাই। তখন ওর মা বলে আমি সবসময় তোমার সাথে থাকবো, তোমার ভালো খারাপ সবসময় তোমার কাছে আছে তোমার মা। এরপর আমরা দেখি ওদের দুজনের কথা তো বাইরে থেকে হান দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল। এরপর ও যখন বাইরে বের হয়ে আসে তখন হানকে দেখতে পায় আর বলে যে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, ভিতরে কেন যাওনি। তখন হান বলে আমার সাহস হয়নি, আর মা হয়তোবা আমার জন্যই অসুস্থ হয়ে গিয়েছে, আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম দেখেই মা এত অসুস্থ হয়ে গিয়েছে। এরপর দেখা যায় হান পাস্টের সব কথাগুলো ওকে বলতে থাকে। হান তো মায়ের রেস্টুরেন্টে গিয়েছিল আর যাওয়ার পরে ওর মায়ের সঙ্গে কাজ করতে শুরু করে, কিন্তু ওর মা তো একটু আগে থেকে ওয়ারিড ছিল, ও কাজ করছিল। তখন ওর মা তো ওর পাশে গিয়ে বসে আর গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে তোমার কি কিছু হয়েছে কিনা, তোমার কোনো প্রবলেম থাকলে আমায় প্লিজ বলো। কিন্তু হান বলেই কিছুই হয়নি। এরপর দেখা যায় মা আরও জিজ্ঞেস করে যে তোমার মা এই কথাটা কেন বলেছে যে তুমি আমাদের পিঠ পিছনে কিছু একটা করছো, আর সে তোমার পকেটে কিসের ছবি দিয়ে গিয়েছিল। হান তো অবাক হয়ে যায় আর কোনো কথাই বলতে পারছিল না। তখন ওর মা বলে তুমি নির্দ্বিধায় সব কথা আমায় বলতে পারো, কিন্তু হান তো কিছুই বলছিল না, কিন্তু ওর হাত পা কাঁপছিল। এরপর দেখা যায় মা জিজ্ঞেস করে যে কাঙের সাথে ওই ছবিতে ওই মেয়েটা কি তুমি ছিলে নাকি। তখন একেবারে হান ঘাবড়ে যায় আর ও আর কাজ করতে পারে না। তখন
ওর মা বুঝতে পারে যে কাঙের সঙ্গে ছবিতে ওই মেয়েটা আর কেউই নয়, ওই মেয়েটা ওর এই ছোট্ট মেয়েই হান। মা তো কিছুতেই এগুলো বিশ্বাস করতে পারছিল না যে হানের দ্বারা এরকম ভুল হতে পারে। এরপর দেখা যায় সে তো একেবারে নার্ভাস হয়ে যায় আর ওর ওইখান থেকে উঠে পড়ে। এরপর দেখা যায় সে তো হানের দিকে অবাক ভাবে শুধু তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এটা কি করেছে ও, আর উনি কান্না করতে থাকে। তখন হান দেখা যায় ওনার পা জড়িয়ে ধরে আর বলে আমায় ক্ষমা করে দাও। কিন্তু ওর মা তো বলে তুমি এখান থেকেই চলে যাও আর কখনো আমার চোখের সামনে এসো না, আমি তোমায় কখনোই ক্ষমা করতে পারবো না, তোমার দ্বারা এই কাজ আমি কখনোই আশা করিনি। আর এটা তুমি কি করেছো, আর এটা কি সোহন জানে কিনা? তখন হান বলে সোহন সবকিছুই জানে, তুমি আমায় ক্ষমা করে দাও। কিন্তু সে তো বলে তুমি এখান থেকে চলে যাও আর আমি তোমায় কোনোদিনই ক্ষমা করব না। আর সে প্রচুর কান্না করতে থাকে। এরপরে ঘটনা শিফট হয়, আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো একটা জায়গায় বসেছিল আর তখন ওর মনে হয় যখন ও রেস্টুরেন্টের সামনে গিয়েছিল তখন ও ওইখান থেকে হানকে দেখতে পেয়েছিল। হান কান্না করতে করতে বের হয়ে আসছিল আর এরপর ও গাড়িতে উঠে চলে যায়। এরপরে সিয়ন তো ওই খামটি নেয় আর যেটার মধ্যে ওই ছবিটা ছিল আর এরপর ওইটা দেখতে থাকে। এরপর ও গাড়ি থেকে বের হয়ে আসে। ও আস্তে আস্তে রেস্টুরেন্টের সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে সোহনের মা তো কান্না করছিল আর বাইরে থেকে সিয়ন এটা দেখতে পায়। তারপরেও ও ভিতরে ঢোকার চেষ্টা করে। এরপর আমরা দেখি ও ভিতরে ঢোকে আর ওকে দেখার সাথে সাথে ওর মা নর্মাল ভাবার চেষ্টা করে আর বলে তুমি বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। সিয়ান তো বসতে যাচ্ছিল আর এদিকে মা সামনের দিকে এগোতে গিয়ে পড়ে যায় আর এটা দেখে ও তাড়াতাড়ি মায়ের কাছে যায় আর এরপর ও তো ওনাকে কোলে তুলে নেয় আর কোলে তুলে ও তো হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিল। এরপর দেখা যায় ও তো মাকে পিঠে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় আর বেডে শুয়ে দেয়। ডাক্তাররা ওর মাকে দেখতে থাকে। সোহনের মায়ের এই অবস্থা দেখে সিয়নও একটু ঘাবড়ে যায়। ও ভাবতে থাকে ওনার কি হয়েছে। আর তখনই সোহন তাকে ফোন করে আর ফোনটা তো রিসিভ করে সিয়ন। সিয়ন বলে তোমার মা আমার সঙ্গে আছে আর সে এখন হাসপাতালে আছে। এই কথাগুলো সোহন শুনে তো অবাক হয়ে গিয়েছিল আর এরপর ও তো হাসপাতালে চলে আসে আর বাইরে থেকে এইগুলো সিয়ন দেখতে পাচ্ছিল কিন্তু কাছে যায়নি। তখন ওর মায়ের সাথে কাটানো কথাগুলো মনে হতে থাকে। ও যখন রেস্টুরেন্টে খাবার খেতে যেত তখন সোহনের মা ওকে অনেক ভালো ভালো খাবার দিত, মাঝে মাঝে এক্সট্রা খাবারও দিত। এরপর দেখা যায় ও একদিন বৃষ্টির মধ্যে বাইরে বের হয়। তখন সোহনের মা ওকে একটা ছাতা দেয়, বলে তুমি এই ছাতাটা নিয়ে যাও। আসলে ওর মায়ের সঙ্গে এর ভালো সম্পর্ক হয়েছিল। এরপর সিয়ন ওইখান থেকে চলে যায়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। আমরা দেখি যে কাঙ্ক বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে থাকে। ওর মনটা অনেক খারাপ থাকে আর ওর আগের কথাগুলো মনে হতে থাকে যে সোহন ওকে কি কথা বলেছে, যে কখনোই ওকে সোহন ক্ষমা করবে না আর অনেক লেট হয়ে গিয়েছে আর কখনোই ওর সাথে আর থাকতে চায় না। এরপর আমরা দেখি ও তো অনেক ড্রিঙ্কস করে ফেলে আর এরপরে ও সোহনকে এসএমএস করে যে আমি আজ বাসায় আসতে পারবো না, আমার অনেক লেট হবে। এরপর ও তো একটা জায়গায় বসে থাকে আর ভাবতে থাকে যে সিয়ন আমার মাকে কেন হেল্প করলো আর কেনই আমার মাকে বাঁচালো। ও এই সব কিছুই ওই হাসপাতাল থেকে শুনতে পেয়েছিল যে ওর মাকে তো সিয়নে এখানে নিয়ে এসেছে। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো ওইখানেই কাজ করছিল আর তখনই ওর কাছে হাসপাতাল থেকে ফোন চলে আসে আর বলে যে তোমার মায়ের জ্ঞান ফিরেছে। ও এটা শোনার সাথে সাথে ওইখান থেকে বের হয়ে যায় আর ও তো দ্রুত গাড়ি চালাতে থাকে আর এরপর ও তো হাসপাতালে পৌঁছে যায়। ও তো অনেক দৌড়াতে থাকে কেননা এতদিন পর মায়ের জ্ঞান ফিরেছে, মায়ের সঙ্গে ওর অনেক কথা জমে আছে আর এই জন্য ও তাড়াতাড়ি সিঁড়িতে উঠে। কিন্তু ওর তো হার্টের সমস্যা ছিল। ও কিছু দূর যাওয়ার পরে ওর বুকে পেন হতে থাকে। তারপরেও অনেক কষ্টে ও সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে আর এরপর ও তো উপরে উঠে আসে আর ওর বুকে তখনও অনেক ব্যথা হচ্ছিল। ও রুমের মধ্যে ঢুকে দেখে ওর মায়ের মুখের উপর সাদা
ছেঁড়া কাপড় দেওয়া, আর মা তো মারা গিয়েছে। এটা দেখে ওর দুনিয়াটা একেবারে উল্টে যায়। ও তো একেবারে এতিম হয়ে গেল। ওর বাবা মা কেউই আর বেঁচে রইল না। ও তো অনেক কান্না করতে থাকে আর বলে, আমার জন্য কেন একটু ওয়েট করলে না? তোমার সাথে আমি একটু কথা বলতাম। আর ও অনেক সরি বলতে থাকে যে ও ঠিক সময়ে মায়ের কাছে পৌঁছতে পারেনি। এটা বলে মাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। সিওনের এই পরিস্থিতি দেখে ওর ফ্রেন্ডও অনেক কষ্ট পায় আর মেয়েটিও কান্না করতে থাকে। সিওন দুনিয়াতে একেবারে একা হয়ে গেল। ওর ফিউচারটা একদম নষ্ট হয়ে গেল। মায়ের জন্য ও কতই না অপেক্ষা করেছে। মায়ের সঙ্গে ওর অনেক কথা জমে রয়েছে। ও মাকে এগুলো বলতে থাকে আর কান্না করতে থাকে। এরপর আমরা দেখি অন্তিম সংস্কারে সবাই আসে, কিন্তু ওইখানে তো সিওনকে দেখা যায় না। তখন ওর ফ্রেন্ড তো সিওনের জন্য একটা ড্রেস আনে আর বলে এটা ওকে পরতে বলো, কিন্তু ও তো একটা রুমের মধ্যে বসে থাকে, চুপচাপ বসেছিল। এরপর আমরা দেখি সোহনের কাছে ফোন আসে আর ও জানতে পারে যে সিওনের মা মারা গিয়েছে। এটা শুনে ও তো ওইখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপর ও তো ওইখানে চলে যায়। ওকে দেখে সবাই অবাক হয় যে ওর সব থেকে বড় শত্রু এখানে হাজির হয়েছে। এরপর আমরা দেখি ও তো কারোর দিকে ফিরেও তাকায় না আর উপরের দিকে উঠতে থাকে। এরপর আমরা দেখি যে ওর ফ্রেন্ড তো সিওনকে গিয়ে বলে যে এখানে সোহন এসেছে। এটা শুনে ও তো একটু অবাক হয় আর এরপর ও উঠে ওইখানে যায়। এরপর আমরা দেখি যে সোহন তো ওর মাকে শ্রদ্ধাঞ্জলি দেয় আর এইগুলো তো সিওন দেখতে পাচ্ছিল। এরপর সিওন সোহনকে জিজ্ঞেস করে যে এখানে তুমি কেন এসেছো, আমায় কেমন দেখতে লাগছে এটাই হয়তো বা দেখতে এসেছো। কিন্তু ও তো বলে আমি এখানে শুধুমাত্র তোমার মায়ের জন্য এসেছি, তাছাড়া কিছুই নয়। ও তো এখান থেকেই চলে যাচ্ছিল, কিন্তু তখনই তো সিওন গিয়ে ওকে আটকে ফেলে আর ওর হাতটা ধরে আর ওকে কিছু বলতে যায়। আর ও গিয়ে বলে তুমি ওই দিন কি বলেছিলে যে আমার মায়ের অ্যাক্সিডেন্টটা কোনো নর্মাল নয়। তখন দেখা যায় সোহন বলে তুমি এখন এই মেন্টালিটিতে নাই, তাই তুমি আগে ঠিক হও আর নিজেকে স্টেবল করো, তারপরে আমি তোমায় সব সত্য কথা বলবো আর আমি তোমায় ফোন করবো। সোহন আরো বলে যে তুমি তোমার কষ্টটাকে আর ঢেকে রেখো না, এটাকে প্রকাশ করো আর এটা তুমি সাফার করতে শিখো আর নিজের মনের মধ্যে আটকে রেখো না। এরপর ও তো ওইখান থেকেই চলে যায়। সিওন তো ওইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি ও তো ওর মায়ের ছবির দিকে তাকিয়ে ফ্লোরে শুয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে আমি আমার মাটাকেও হারিয়ে ফেললাম, আমি তো এখন একেবারে একা হয়ে গিয়েছি। এরপর আমরা সোহনকে দেখতে পাই। ও তো ওর বাড়ির কাছে যায় আর গিয়ে দেখতে পায় কাঙের গাড়ি আগে থেকেই ওখানে দাঁড় করানো আছে। ও বুঝতে পারে যে কাং বাসায় চলে এসেছে। এরপর আমরা কাংকে দেখতে পাই। কাং তো কিম জুনের সবকিছু ঘাটাঘাটি করতে থাকে। ও সব এভিডেন্সগুলো একসাথে করছিল, কারণ কিম জুনের বিরুদ্ধে ও এবার লড়াই করবেই। এরপর দেখা যায় ও এগুলো চেক করতে করতে বুঝতে পারে যে সোহন এখানে চলে এসেছে আর এই জন্য ও সবকিছু লুকানোর চেষ্টা করে যাতে করে সোহন এগুলো দেখতে না পায়। এরপর আমরা দেখি সোহন তো বাসার মধ্যে ঢুকে আর এরপর কাং সবকিছু লুকিয়েও নেয়। এরপর আমরা দেখতে পাই কাং তো সোহনের কাছে যায় আর গিয়ে বলে তোমার এই কাজটা করা উচিত হয়নি, যার বাবা আমাদের সন্তানকে মেরে ফেলেছে তার কষ্ট কমানোর জন্য তোমার ওইখানে যাওয়াটা ঠিক হয়নি। এরপর আমরা দেখি ও আরো বলে এই ছেলে তো কিমজুনের জন্য কাজ করে, তুমি তাহলে কেন ওর নিয়ে এত পরোয়া করছো? তখন সোহন বলে তুমি তোমার কাজ করো আর আমাকে আমার মতো ছেড়ে দাও। আর এরপর ও তো ওইখান থেকে চলে যায় আর কাঙের তো তখন কিছুই আর বলার থাকে না। কাং শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা হানকে দেখতে পাই। হান তো চুপচাপ দাঁড়িয়েছিল আর রিগ্রেট ফিল করছিল। ওর তো ওই কথাগুলো মনে হতে থাকে। একবার ও একটা রেস্টুরেন্টে কাজ করতো আর ওইখানে সোহন ওর কলিগদের সাথে কথা বলছিল আর তখন সেখানে ও খেয়াল করে যে হান আছে আর এরপরে ও হানকে কাছে ডেকে নেয় আর বলে এটা আমার ছোট্ট বোন আর আমার খুব আদরের বোন। সবার সাথে ও হানকে পরিচয় করিয়ে দেয়। ও কখনোই হানকে ছোট্ট মনে করেনি, ও সবসময় হানকে অনেক বেশি ভালোবেসেছে। হান তো এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আর নিজেকে
অনেক অপরাধী ভাবছিল। ও মনে মনে ভাবছিল আমি এটা কি করেছি, এত সুন্দর একটা ফ্যামিলিকে আমি হারিয়ে ফেলেছি। এরপর আমরা কাঙের মাকে দেখতে পাই। কাঙের মা তো সৈহুনের মায়ের কাছে যায় আর গিয়ে তার জন্য কতগুলো খাবার নিয়ে যায়। উনি গিয়ে বলে, আমি শুনেছি তুমি অসুস্থ ছিলে, তাই তোমার জন্য আমি এই খাবারগুলো নিয়ে এসেছি। আর এরপর দেখা যায় উনি বলে, অনেকদিন আসলে আমরা গেট টুগেদার করি না, চলো আমরা সবাই মিলে আবার ডিনার করতে যাই। তখন সৈহুনের মা বলে, এগুলো বন্ধ করো, আমাদের আর কোনো ফ্যামিলি নেই, আমার মেয়ে যা চাই তাই হবে, আর আমিও সাথে আছি। সৈহুনের মা আরো বলে যে আমার মেয়ের মা হলে তুমি কি করতে। এই কথা শুনে কাঙের মা তো ওইখান থেকে চলে যাচ্ছিল। আর এরপর উনি তো আবার থেমে দাঁড়ায় আর বলে, আমি সৈহুনের মা হলে বলতাম কাঙকে ডিভোর্স দিয়ে দাও, আর আমি তো কাঙেরও মা, তাই আমি চাই ওদের দুজনের ডিভোর্স হয়ে যাওয়াটাই বেটার। এটা বলে উনি ওইখান থেকে চলে যায়। আর সৈহুনের মা তো অনেক কষ্ট পেতে থাকে। কাঙের মা বাইরে আসলে সৈহুনকে দেখতে পায়। সৈহুনকে দেখে বলে, চলো আমরা একটা প্ল্যান করি, আর তুমি আমার ছেলেকে প্লিজ ক্ষমা করে দাও। তখন সৈহুন বলে, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি কখনোই আর আমার মায়ের কাছে আসবেন না, আর তার কষ্টটাকে আর বাড়াবেন না। আর আমি মেন্টালি এখন ঠিক নেই, আমি সুস্থ হয়ে উঠলে আমি অবশ্যই আমার সিদ্ধান্ত জানিয়ে দিব, তাই আপনার টেনশন করার আর কোনো দরকার নেই। সৈহুন তো তাকে কড়া কড়া জবাব দিয়ে দেয়। আর এরপর কাঙের মা ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সৈহুন তো ওর মায়ের কাছে যায়, আর ও তো আজ একটা গিফট নিয়ে এসেছে ওর মায়ের জন্য। আর এরপর আমরা দেখি ও তো ওর মায়ের জন্য একটা বড় জ্যাকেট নিয়ে এসেছে, আর ওর মা এটা পরে অনেক বেশি খুশি হয় আর ওকে থ্যাঙ্কস জানায়। মা মেয়ের এখানে খুব সুন্দর মুহূর্ত তৈরি হয়। এরপর আমরা দেখি সৈহুন তার কাছে কিছু কথা জিজ্ঞেস করে, যে তুমি যে হাসপাতালে গিয়েছিলে, তোমাকে যে ছেলেটা নিয়ে গিয়েছিল তাকে তুমি চিনো কিনা। তখন ওর মা বলে, এই ছেলেকে আমি চিনি, ও প্রায়ই এখানে খাবার খেতে আসে, আর ছেলেটা খুবই ভালো। সৈহুন তখন বুঝতে পারে যে সিয়ন এখানে প্রায় আসে। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো ওর মায়ের মৃত্যুতে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, আর মাকে যেন ও ছাড়তেই চাচ্ছিল না। আর ওর এই কান্না দেখে ওর ফ্রেন্ডরাও অনেক কান্না করতে থাকে। এরপর আমরা দেখি ওইখানে তো কিমজুনও আসে। এরপরে সবাই যখন ওইখান থেকে চলে যাচ্ছিল, কিমজুনও ওর পেছনে ছিল। এরপর দেখা যায় কিমজুন ওকে বলে, আমি সবসময় তোমার কাছে আছি, আর আমি তোমার বাবার মতোই, তোমার সব প্রয়োজনে আমি তোমার কাছে থাকবো। এরপর দেখা যায় কিমজুন তো ওকে বিদায় দিয়ে ওইখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই সিয়ন তো ওনাকে আটকায় আর বলে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আর এরপরে সিয়ন ওনাকে জিজ্ঞেস করে যে আমার মায়ের এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল, এটা তো কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। তখন উনি বলে, আমি সঠিক বলতে পারবো না, তবে এর জন্য যত হেল্প লাগে আমি তোমায় করব, তুমি চেষ্টা করতে পারো। এরপর আমরা দেখি ও তো গাড়িতে ওঠে, আর কিমজুন বলতে থাকে ওর মা তো এখন মারাই গিয়েছে, তারপরেও ও এই অ্যাক্সিডেন্টের পিছনে কেন লেগে আছে। এরপর সে তো এখান থেকে চলে যায়। আর এরপর সিয়ন তো ওইখানে দাঁড়িয়ে তার যাওয়াটা দেখতে থাকে আর মনে মনে কিছু একটা ভাবতে থাকে। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ডরা তো ওর বাড়ির কাছ পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। আর এরপর ও সবাইকে বিদায় দিয়ে বাড়ির মধ্যে ঢুকে। এরপর আমরা দেখি যে ও রুমের মধ্যে ঢুকেছে, আর এরপরে নিজেকে অনেক একা ফিল করছে। সিয়ন একটা জায়গায় বসে পড়ে, আর ওই অডিও ক্লিপসটা ও আবারও শুনতে থাকে। আর এইখানে আমরা ওর পাস্টের একটা ঘটনা দেখতে পাই। ওর বাবার মৃত্যুর দিনে সে তো তার ওয়াইফের সাথে কথা বলছিল, আর ওইখানে তো তখন সিয়নও ছিল। তখন দেখা যায় কথা বলতে বলতে ওর বাবা তো ফোনটা না কেটে পকেটের মধ্যে ঢুকিয়ে নেয়, আর ওরা তো সব কথা শুনতেই পাচ্ছিল। আর তখনই সেখানে তো সৈহুন চলে আসে, আর সৈহুন এসে ওই কথাগুলো বলে যে আমার ছেলের থেকে তুমি ক্ষমা চাও। আর ওর বাবাও তো তখন কি বলেছিল সবই ওরা শুনতে পেয়েছিল, আর এই অডিওগুলো ওরা সব রেকর্ড করে রেখেছে।
আর সিয়ন এই রেকর্ডগুলাই তো শুনতে থাকে। আর ওর মায়ের ওইখানে ওই রুমের মধ্যে ও একা একা এই শব্দগুলোই শুনছিল। এরপর আমরা দেখি সোয়ন তো নিজেকে অনেক একা ফিল করে আর ও যেন বড় ক্লান্ত হয়ে পড়ে। এরপর আমরা দেখি ও তো বেডের উপরে শুয়ে পড়ে আর এরপর ওর চোখটা ও বন্ধ করে। আর তখন ওর জীবনের সব ঘটনাগুলো ও একে একে মনে করতে থাকে, যে প্রথমে কিভাবে ওর হার্ট সার্জারি করা হয়েছিল আর এরপরে ওর বাবাকে হারায়। আর বাবাকে হারানোর পরে ও যেন একেবারে নিঃস্ব হয়ে যায়। এরপর আমরা দেখি এরপর ওর পড়াশোনাও বন্ধ হয়ে যায়, ও ডক্টরি পড়াটাও ছেড়ে দেয়। আর এরপর ও গ্যারেজে কাজ করতে শুরু করে। আর তারপরে ও তো সোয়নের পেছনে নেয়। সোয়নের সর্বনাশ করার জন্য যা যা করার দরকার ও তো তাই করে। এরপর ও সোয়নকে মেরেও ফেলতে যায়, কিন্তু ও তো কিছুই করতে পারলো না। আর আর নিজেকে কিছুতেই ও শান্ত করতে পারলো না। এইসব ভাবতে ভাবতেই ওর যেন দুটো দিন কেটে যায় আর ও তো কিছু বুঝতেই পারে না। ও বিছানার উপরে শুধু শুয়েই থাকে আর এই কথাগুলোই ওকে অনেক ভাবায়। এরপর আমরা দেখি ওইখানে সোয়ন চলে আসে আর এসে ওকে ফোন করতে থাকে, কিন্তু ও তো ফোনটা রিসিভ করে না। ও ওকে এসএমএসও করে আর এরপর ও বাইরে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা দেখি সিয়ন তো বুঝতে পারে আর এরপর ও দরজা খুলে, তখন সোয়ন ওইখানে দাঁড়িয়ে ছিল। এরপর আমরা দেখি সোয়ন ভিতরে ঢুকে আর ওর জন্য কতগুলো খাবার নিয়ে এসেছে আর ওকে খেতে বলে। তখন আমরা দেখতে পাই সিয়ন জিজ্ঞেস করে যে আমার মায়ের মৃত্যুটা কিভাবে হয়েছে আর এটা তুমি জানলে আমায় প্লিজ বলো। তখনও তো ও বলে যে তুমি আগে খাবার খেয়ে নাও আর তুমি স্টেবল হলেই আমি তোমাকে সব কথা বলবো আর আমি তোমায় এই পেইন থেকে বের হওয়ার জন্য হেল্প করব। এরপর আমরা দেখি যে ও তো ওর কথাগুলো বুঝে আর এরপর ও তো খাবার খেতে থাকে। ও প্রচুর ক্ষুধার্ত ছিল, তাই ও তাড়াতাড়ি খাবারগুলো খেতে থাকে আর সোয়ন এটা বসে বসে দেখতে থাকে। এরপর আমরা দেখি সোয়ন তো ওর মায়ের রেস্টুরেন্টের কাছে যায় আর এরপর বাইরে থেকে ওর মাকেও দেখতে পায়। ওর মা অনেক বেশি আপসেট ছিল আর ও বাইরে থেকে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর ও তো আর ভিতরে ঢুকে না, ও ওইখান থেকেই বের হয়ে আসে। এরপর ওর মনটা অনেক খারাপ হয়ে যায় আর মাকে ফোন করে। ও তো মাকে ফোন করে শপিং এ যেতে বলে চলো আমরা দুজন আজ শপিং এ যাই আর আজ আমরা অনেক মজা করব। এরপর আমরা দেখি ওরা সত্যি বাইরে শপিং করতে আসে আর মায়ের সাথে ইয়াররিংস দেখতে থাকে আর অনেকগুলো কাপড়ও কিনে। এরপর আমরা দেখি ও তো ওর মাকে পার্লারেও নিয়ে যায় আর সেখানে ওরা অনেক বেশি মজা করতে থাকে আর ওর মা তো অনেক খুশি হয়, মেয়ের সঙ্গে বাইরে এসে বেশ খুশি হয় সে। এরপর আমরা সিয়নের ফ্রেন্ডকে দেখতে পাই, সে তো সোয়নের দেবরের কাছে আসে আর এসে কথা বলার চেষ্টা করে, কিন্তু ও তো কথা বলতে পারছিল না, বারবার ফিরে যাচ্ছিল। এরপরেও মেয়েটা সাহস করে ওই ছেলেটার কাছে যায় আর গিয়ে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন ছেলেটি বলে আমি জানি তুমি হয়তো আমার ভাই অথবা তার ওয়াইফ সম্পর্কে জানতে চাও, কিন্তু আমি এখন তোমার সঙ্গে আর কথা বলতে চাই না। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখি, এই মেয়েটা তো সিয়নের সাথে কথা বলছিল আর তখন এই ছেলেটি সবকিছু শুনে ফেলে। মেয়েটি কিভাবে প্ল্যান করে ওর কাছে আসছিল এগুলো ও সব জানতে পারে। এরপর ওইখান থেকেই চলে যায়। এরপর আমরা সোয়ন আর ওর মাকে দেখতে পাই, ওরা তো রেস্টুরেন্টে খাবারও খায়। এরপর দেখা যায় ও তো ওর মাকে নিয়ে একটা জায়গায় যায় আর সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পাই সোয়নের পাস্টের কিছু কথা মনে হয়। ও তো ওর হাজবেন্ডের সাথে এখানে প্রায় আসতো আর নতুন বই বের হলে ও ওর হাজবেন্ডকে একটা করে বই গিফট করতো আর সেখানে নিজের নাম সই করে দিত আর ওরা এভাবে অনেক সুন্দর সময় কাটাতো। এরপর দেখা যায় ওর এই কথাগুলো মনে হয়ে অনেক খারাপ লাগে। ওর মা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? তখন সোয়ন বলে যে তোমায় যে ছেলেটা বাঁচিয়েছিল এর সম্পর্কে তুমি কতটুকু জানো? তুমি কি জানো ও হচ্ছে ওই খুনিটা ছেলে যে কিনা আমার সন্তানকে মেরে ফেলেছে। ও এটা বলতে থাকে আর কান্না করতে থাকে। তখন ওর মা বলে এই কথাগুলো তুমি আমায় আগে কেন বলনি? তুমি এই কথাগুলো কেন নিজের মধ্যে চেপে রেখেছো আর এত কষ্ট পাচ্ছ? এরপর দেখা যায় ওরা মা মেয়েতে তো কান্না করতে থাকে আর দুজনে অনেক কষ্ট পেতে থাকে। এরপর আমরা দেখি বাসায় ফিরে সোয়ন তো ওর মাকে জড়িয়ে একেবারে শুয়ে থাকে আর তখন ওর মা বলে যে আমি মারা গেলে তোমার কি হবে? তুমি
তুমি তো একদম একা হয়ে যাবে, তোমার বলতে তো আর পৃথিবীতে কেউই থাকলো না। তখন সোয়ন দেখা যায় ওর মাকে আরো জড়িয়ে ধরে আর বলে, তোমারটা আমি কোথাও যেতেই দিব না। এরপর দেখা যায় ওরা দুজন আবার অনেক বেশি ভাবুক হয়ে যায়। আসলে কথাটা অনেকটাই সত্য, ও তো অনেক একা। এরপর আমি দেখি ওর মা ঘুমিয়ে পড়ে, কিন্তু সৈহুনের তো আর ঘুম আসে না। তখন ও খেয়াল করে সিয়নকে ফোন করেছে। ও বেড থেকে উঠে যায় আর গিয়ে ফোনটা রিসিভ করে, আর তখন শুনতে পায় ওই অডিও ক্লিপসটি যেটা সিয়ন শুনতো। ও অবাক হয়ে যায়। সিয়ন বলে, তুমি কি এটা চিনতে পারছো নাকি? তখন ও বলে, আমার সব কথাই মনে আছে। তোমার বাবা আমার ছেলেকে মেরেছে, আর এরপর আমি 7 বছর জেল খেটেছি। প্রত্যেকটা দিনই আমার হেলের মতো ছিল। আর তখন সিয়ন বলে, আমি এটা জানি, কেননা ওইখানে আমিও ছিলাম, আর এই জন্যই আমি তোমার কিছু করতে পারিনি। কিন্তু তুমি তো তোমার কষ্ট থেকে অনেকটাই রেহাই পেয়ে গিয়েছো, কিন্তু আমি কি করব? আমার কি তাহলে মরে যাওয়া উচিত হবে কি না, নাকি আমি সুইসাইড করে নিব? এরপর দেখা যায় ও তো ওইখানে ভাবুক হয়ে বসে থাকে। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই। সে তো সোহনকে ফোন করে আর ফোন করে বলে, তুমি যে জায়গার ছবি চেয়েছিলে সবে আমি কালেক্ট করেছি আর সবে তোমায় পাঠিয়ে দিয়েছি। তখন ও তো দেখতে পায় সিওনের মা যে জায়গাতে অ্যাক্সিডেন্ট করেছিল ওই ছবিগুলোই উনি পাঠিয়েছে আর একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এরপর আমরা দেখি সোহন তো ওই অ্যাড্রেস মতো ওই লোকটার কাছে চলে যায়। তখন এই লোকটা ভালো করে এই ছবিগুলো দেখতে থাকে আর ওকে বলে, এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়, এই অ্যাক্সিডেন্টটা কেউ ইচ্ছে করে করেছে। এরপর আমরা দেখি সোহন তো এখান থেকে আরো ক্লিয়ার হয়ে যায় যে আসলেই এটা একটা মার্ডার আর এটা নর্মাল কোনো অ্যাক্সিডেন্ট নয়। এরপর আমরা দেখি ও তো ওইখান থেকে চলে আসে। সিয়ন তো ওর রুমের মধ্যে ঢুকে আর ঢুকে সবকিছু ভালো মতো দেখতে পায়। ও বুঝতে পারে যে সব জিনিস আগের মতো নেই, এখানে কেউ একজন এসেছিল আর সে এসে এগুলো চেক করেছে। এরপর ও ওর ফ্রেন্ডকে ডেকে নেয় আর রুমটা ভালো করে চেক করায় যে কোথাও কোনো ডিভাইস লাগানো আছে কিনা। তখন সে বলে, এখানে কোনো কিছুই লাগানো নেই আর কোনো সিসি ক্যামেরাও নেই। এরপর আমরা দেখি সিয়ন তো ভাবতে থাকে যে কিম জুনকে ও যখন অ্যাক্সিডেন্টের কথা জিজ্ঞেস করেছিল সে একটু নার্ভাস হয়ে গিয়েছিল আর তার অ্যান্সারটা খুব একটা ক্লিয়ার ছিল না। ও এইসব কথাগুলো বসে বসে ভাবতে থাকে। এরপর আমরা দেখি তখন ওর ওই মেয়ে ফ্রেন্ডটা একটা কথা বলে যে, তোমার মায়ের যখন জ্ঞান এসেছিল তিনি আমাকে একটা কথা বলেছিল। আর এই কথাগুলো ও তো সিয়নকে ভালো মতো বলতে থাকে, কিন্তু আমরা এই কথাগুলো এখানে কিছুই শুনতে পাই না। সিয়নের মা হয়তোবা কিছু একটা রহস্য মেয়েটাকে জানিয়ে গিয়েছে। এরপর আমরা সিয়নকে দেখি। সিয়ন তো সৈমনের কাছে ফোন করে আর ফোন করে বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আর এরপর সৈমনও তো রাজি হয়ে যায়, বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করছি। আর এরপর ওরা দুজন একটা জায়গায় দেখা করে। সিয়ন তো আগে থেকেই বাইক নিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকে আর এরপর ওইখানে সৈমন চলে আসে। সৈমন এসে বলে যে তোমার মায়ের এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয় আর তাকে মার্ডার করা হয়েছে, এটা কেউ একজন অর্ডার করেছিল আর এই জন্যই এটা করা হয়েছে। ও এইগুলো বলছিল আর সিয়ন এগুলো ইমেজ করছিল যে ওর মা কিভাবে নর্মালি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর একটা ট্রাক কিভাবে ওর মায়ের উপর চাপে দিয়েছিল, আর তখন কেউই তার মাকে হেল্প করতে আসেনি আর তখন রাস্তার পাশে কেউই ছিল না। এরপর আমরা দেখি সৈমন তো ওকে কিছু ডকুমেন্টস দেয় আর বলে এগুলোতে সব বুঝে যাবে। তখন সিয়ন বলে, আমার মাকে কে মেরেছে আর এই অ্যাক্সিডেন্টের পেছনে কার হাত আছে। তখন সৈমন বলে, তুমি যার জন্য কাজ করো সেই এই কাজটা করেছে, কিম জুনি তোমার মায়ের এই অ্যাক্সিডেন্টটি ঘটিয়েছে। ও তো শুনে ফার্স্টে বিশ্বাসই করতে পারছিল না। এরপর আমরা দেখি পাস্টের কিছু ঘটনা দেখানো হয়। সিয়ন যখন ওই পেন্টিংটি নিয়ে যাচ্ছিল ওইখান থেকে ও একটা পেন ড্রাইভ বের করেছিল আর সেখান থেকে কিছু ডকুমেন্টসও নিয়েছিল। আর এরপর ও ওইখান থেকে একটা ছবি নিয়েছিল আর এটা তো কাঙের ছবি ছিল। কাঙের এই ছবিটা তো ও কিম জুনকে দিয়েছিল। আর তখন সিয়ন বলেছিল, আমার ফ্যামিলির বিষয়ে যে নাক গলিয়েছে বা ক্ষতি করেছে আমি কাউকেই ছাড়বো না। আর তখন কিম জুনের চেহারা তো দেখার মতো ছিল, সে অনেক নার্ভাস ফিল করছিল। আর এরপর ঘটনা প্রেজেন্টে চলে আসে আর এগুলো সবই সিয়নের কাছে ক্লিয়ার হয়ে যায়। প্রথমে আমরা সিয়নের মাকে দেখতে পাই, তার কাছে তো তার
তার হাজবেন্ড ওই রাতে ফোন করে আর তারা তখন কথা বলছিল। সে ফোনটা না রেখে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখে আর তখনই সেখানে সৈহুন চলে আসে। আর সৈহুনের এই আকতিত এখানে ওর মা শুনতে পাচ্ছিল আর অনেক কষ্ট পাচ্ছিল। এরপর আমরা সিয়নকে দেখি। সিয়ন তো অনেক কান্না করতে থাকে আর ওর মাকে বলে, আমি এই মহিলাকে কখনোই ক্ষমা করব না। তখন ওর মা বলে, এ অনেক কষ্ট পেয়েছে, তাই তোমার ক্ষমা করে দেওয়া উচিত। সে তার সন্তানকে হারিয়েছে, এখানে আমাদেরই কিছু একটা ভুল আছে। এরপর আমরা ওর মাকে দেখি। ওর মা তো কিমজুনকে ফোন করে আর বলে, তোমার সত্য আমি সবার সামনে বলে দিব। আর তখনই ওর মায়ের তো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সিয়ন অনেক কান্না করছিল আর ওর মাকে নিয়ে হাসপাতালে এসেছিল। ও তো একেবারে ভেঙে পড়েছিল। এরপর দেখা যায় ও পুলিশ স্টেশনে যায় আর ওই ড্রাইভারকে মারতে থাকে, কিন্তু সবাই তো তাকে আটকে নেয়। আর কিমজুনও এসে ওকে আটকে নেয়, বলে এর সর্বোচ্চ শাস্তি আমি কামনা করি। আর এটা বলে ওখান থেকে চলে যায়। সিয়ন তো ওর মায়ের কাছে থাকে আর সেখানেও কিমজুন চলে যায়। কিমজুন গিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তখন দেখা যায় ও বলে যে ওই ড্রাইভারের কেন কোনো শাস্তি হচ্ছে না। তখন উনি বলে যে আমি এটা ভালো মতো দেখছি। এরপর আমরা দেখি যে সিয়ন ওই লোকটার বাড়ির সামনে যায় আর গিয়ে বাইরে থেকে চেঁচামেচি করতে থাকে, কিন্তু লোকটা তো ভিতর থেকে বের হয় না। আর সেখানেও কিমজুন চলে যায়। কিমজুন গিয়ে বলে যে তুমি কি করছো এগুলো। সিয়ন বলে, এই লোকটি কিভাবে ছাড়া পেলো, ওর কেন শাস্তি হলো না। তখন ও বলে, এই জায়গায় পুলিশরাই এরকম, আমি কিছুই করতে পারলাম না, ও বের হয়ে গিয়েছে। আর ওইখান থেকে সিয়ন চলে যায়। এরপর আমরা দেখি লোকটি তো ভিতরেই থাকে আর তার ওয়াইফকে বলে যে তুমি চিন্তা করো না, আমাদের ছেলের সার্জারি করে দিবে বলে কিমজুন আমাকে প্রমিস করেছে, তাই টেনশন করো না। এরপর আমরা দেখি ঘটনা তো প্রেজেন্টে চলে আসে আর এই মহিলা কতগুলো সবজি নিয়ে সবজি বিক্রি করতে থাকে আর তার পরিস্থিতি এখন বর্তমানে খুবই খারাপ। সেখানে তো সৈহুন চলে যায়। সৈহুন গিয়ে বলে যে তুমি ওই ড্রাইভারের ওয়াইফ নাকি। তখন ও বলে, তোমরা কেন বারবার আমার কাছে আসছো, একটু আগে তো ওই ছেলেটাও এখানে এসেছিল। আমার হাজবেন্ড তো শুধুমাত্র আমার ছেলের সার্জারির জন্যই এই কাজটা করেছিল, কিন্তু সার্জারির আগে তো আমার ছেলে মারা গিয়েছে আর আমার হাজবেন্ডেরও মৃত্যু হয়ে গিয়েছে। তখন সৈহুন তো বুঝতে পারে যে সিয়ন আগে থেকেই জানে কিমজুন ওর মায়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, তাহলে ও কেন আগে থেকে ওকে বলেনি, এগুলোই ও ভাবতে থাকে। এরপরে ঘটনা শিফট হয়, আমরা কিমজুনকে দেখতে পাই। কিমজুন তো বাচ্চাদের নিয়ে একটা ফাংশন করেছে আর সেখানেই ও অ্যাটেন্ড করেছে আর ওইখানে মিডিয়ার সবাই ওর ছবিও তুলছে। ফাংশন শেষ করে কিমজুন তো ওইখান থেকে গুড বাই বলে চলে আসে আর এরপর ও গাড়ির মধ্যে উঠে আর ওইখানে সিয়ন আর সৈহুনের ছবি দেখতে পায়। তখন ও বলতে থাকে, এরা দুজন কেন আবার এক হতে যাচ্ছে, তাহলেই সমস্যা হয়ে যাবে, আমি তো এটা কিছুতেই আর রোধ করতে পারবো না। এরপর আমরা সিয়নকে দেখি, ও তো দ্রুত গাড়ি চালাচ্ছিল আর ওর তো ভীষণ রাগ হচ্ছিল। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই। ও তো এই ড্রাইভারের ওয়াইফকে বিভিন্ন মাধ্যমে খুঁজে বের করে আর এরপর তার সাথে কথা বলে আর ওই মহিলাকে জানায় আমার মা এখনো বেঁচে আছে। এরপর আমরা দেখি সৈহুন তো একটা জায়গায় যায় আর ওইখানে যাওয়ার পরে ও কিছু লয়ারদের দেখতে পায় আর ওদের দিকে ও তাকিয়ে থাকে। ওর এই চেহারাগুলো খুব পরিচিত মনে হয়। তখন ওর মনে পড়ে যে এই ছবিগুলো ও ওর বাসাতেও দেখেছে আর এরা প্রত্যেকেই কিমজুনের লোক, সবাই কিমজুনের সাথে হাত মিলিয়ে ছবি তুলেছে। এরপর ওর এগুলো সবই মনে পড়ে যায়। ও বাসায় ফিরে আসে আর তখন ওর মনে হয় ওর হাজবেন্ড ওর থেকে এইগুলো লুকিয়ে রেখেছিল। তখন ও ওই বক্সটির কাছে যায় আর গিয়ে বক্সটি হাতে নেয়। এরপর আমরা দেখি ও বক্সটি খুলে ওইখানে ওই ছবিগুলো দেখতে পাই। এই লোকগুলো সবাই কিমজুনের লোক আর এটা কাং আগে থেকেই জানে, কিন্তু কাং এই বিষয়ে কিছুই করেনি। এটা ওর অনেক বেশি খারাপ লাগে আর ও বুঝতে পারে এই সব কিছুর পিছনেই কিমজুন দায়ী। এরপর আমরা দেখি এগুলো জেনে ও অনেক বেশি অবাক হয়ে যায় আর ওইখান থেকে ও এই জিনিসগুলো কালেক্ট করে আর তারপরে ও ওর হাজবেন্ডের সাথে দেখা করতে যায়। ওর হাজবেন্ড আসলে আলাদা একটা হোটেল রুমে ছিল। এরপর ও ওইখানে গিয়ে ওর হাজবেন্ডকে বলে তোমার জন্য একটা গিফট আছে। এটা বলে ও ওই ছবিগুলো ওর হাজবেন্ডকে দেয় আর বলে এগুলো তুমি আগে থেকেই জানতে, তাহলে তুমি কেন এগুলো আগে থেকে পাবলিক করনি। এটা বলে ও তো অনেক রাগ করতে থাকে। তখন কাং বলে আমার আসলে কোনো পাওয়ার ছিল না, তাই আমি কিছুই করতে পারিনি। এগুলো শুনে ওর অনেক খারাপ লাগতে থাকে। সৈহুন ওইখান থেকে বের হয়ে যায় আর কাং চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর কোনো পাওয়ার নেই, তাই তো ওর সন্তানের জন্য কিছু করতে পারেনি।
সৈহন তো ওইখান থেকে বের হয়ে যায় আর মনে মনে প্রতিজ্ঞা করতে থাকে যে এই প্রুফগুলো এখন আমার হাতে আছে আর আমি আমার সন্তানের জন্য হলেও কিমজনকে এক্সপোজ করব। এরপর ঘটনা শিফট হয়, আমরা দেখি কিমজন একটা জায়গায় ভাষণ দিতে যায় আর ওইখানে অনেক লোক থাকে। ওর কাছে একটা ফোন আসে আর এটা তো কান করে। কান বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আর এরপর আমরা দেখি কিমজনের সাথে কাং দেখা করে আর কাং তখন কিমজনকে বলে আমি আর তোমার বিরুদ্ধে কোনো কাজ করব না আর আমি এখন থেকে তোমার পক্ষ হয়েই কাজ করব, তাই তোমার আর কোনো টেনশন নেই। কিমজন তো এটা শুনে বেশ খুশি হয়। কিমজন বলে ঠিক আছে, এটা আমার জন্য বেটার হলো আর আমরা দুজন একসাথে কাজ করব। কিন্তু আমরা এখানে বুঝতে পারি কাং মনে মনে কিছু একটা হয়তো বা ভেবে রেখেছে। এরপরে আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো একটা জায়গায় যায় আর ওইখানে একজন পলিটিশিয়ান ছিল আর এরপর ও তার কাছে যায় আর গিয়ে বলে আপনার একটা অটোগ্রাফ চাই। আর তখন ও তো একটা ছবি বের করে দেয় আর এই ছবিটা তো এই লোকটারই ছিল। সে কতগুলো মেয়ের সাথে বসে ফ্ল্যাটিং করছে আর এই সব প্রুফগুলো সিয়ন তো রেখে দিয়েছে। এরপর আমরা দেখি লোকটি তো ওকে মারতে থাকে আর বলে তুমি এগুলো কেন করেছো, আমি তোমায় খুন করে ফেলবো। তখন ও একটি রেকর্ড শোনায় যেখানে কিমজন বলছে আমি প্রেসিডেন্ট হয়ে গেলে এই লোকটিকে শেষ করে দিও আর ওর এই ছবিগুলো সব পাবলিশ করে দিও, তাহলে ও এমনিতেই শেষ হয়ে যাবে। আর এরপর আমরা দেখি ও তো ওইখানে পলিটিশিয়ানদের সাথে কথা বলে। এখানে সবাই কিমজনের লোক ছিল। তখন ও বলে যে আমি সবারই কুকীর্তির কথাগুলো জানি আর তোমাদের সবার ছবি আমার কাছে আছে, তাই তোমরা এখন ভেবে দেখো যে কিমজনের হয়ে কাজ করবে নাকি আমার হয়ে। আর যদি তোমরা আমার হয়ে কাজ না করো তাহলে এগুলো সবে আমি পাবলিশ করে দিব আর এমনিতেই তোমরা একেবারে ডুবে যাবে। এরপর আমরা কাংকে দেখতে পাই। কাং তো এইখানে নিউজ পড়ছে আর সে কিমজনের পক্ষ হয়ে কথা বলছে। এখানে তো কাং কিমজনের পক্ষ হয়ে কথা বলে। এরপর আমরা দেখি ও নিউজ শেষ করে বাইরে বের হয়ে আসে আর তখনই সেখানে ওই ডিটেকটিভ চলে আসে। সে এসে ওর গায়ে কিছু একটা মারে আর বলতে থাকে তুমি তো একটা বেঈমান, তুমি কিমজুমের বিরুদ্ধে কাজ করতে করতে এখন তার পক্ষে কাজ করছো, তুমি কখনোই ক্ষমা পাবে না। এরপর দেখা যায় সিকিউরিটি গার্ড তো ওনাকে বাইরে বের করে দেয় আর কাং চুপচাপ ওইখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা দেখি ওয়াশরুমে এসে ও চুপচাপ দাঁড়িয়ে থাকে আর এই ছবিটি ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে। আর তার কাছে তো কিমজন ফোন করে। কিমজন ফোন করে বলে এগুলো তুমি কিছু মনে করো না, এরকম অনেক কিছুই হবে, তারপরেও আমরা সাথে কাজ করব। তখন ও বলে কোনো সমস্যা নেই, আমি আপনার পক্ষে হয়ে কাজ করব। কাং তো এটা বলে ফোনটা রেখে দেয় আর কিমজন ওইখানে ভাষণ দিতেই থাকে। এরপর আমরা দেখি যে ওইখানে তো সিয়নও থাকে। সিয়ন তো দূর থেকে কিমজনকে দেখতে থাকে আর এরপর আমরা দেখি ও তো মনে মনে কিছু একটা ভাবতে থাকে। আর এরপর কাউকে একজন ফোন করে, বলে যে তোমার হেল্পের দরকার। আর ওইখান থেকে সেও বলে ঠিক আছে, আমি তোমার সর্বোচ্চ হেল্প করব। এরপর আমরা সৈহনকে দেখি। সৈহন তো এই ছবিগুলো বারবার দেখতে থাকে আর সে দেখতে পায় কিমজনই সবকিছুর মূল কেন্দ্র। আর এরপর ও মনে মনে আরো একটা কথা ভাবতে থাকে যে সিয়নের মায়ের মারার পেছনে ওর কি হাত আছে। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ রয়েছে যেটা আমরা কেউ ধারণা করতে পারছি না। এরপর সৈহন তো সিয়নের সাথে দেখা করে আর বলে তোমার মায়ের এরকম অ্যাক্সিডেন্ট করার পেছনে ওর নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আর যেটা আমরা মোটেও ধারণা করতে পারছি না। তখন দেখা যায় যে সিয়ন একটা কথা বলে। সিয়ন বলে আমার মা মারা যাওয়ার আগে আমার ফ্রেন্ডকে একটা কথা বলে গিয়েছে, সে একটা ট্যাবের কথা বলেছে। আর এই ট্যাব কি আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। মা কোনো একটা ট্যাবের কথা বলেছে যার মধ্যে কিমজনের সব তথ্য লুকিয়ে আছে আর এটাই আমাদের খুঁজে বের করতে হবে। এরপর আমরা দেখি সৈয়ন একটা বুক লাইব্রেরিতে যায় আর ওইখানে যাওয়ার পরে ওই প্রতিবেশী মেয়েটির সঙ্গে ওর দেখা হয়। তখন ওই মেয়েটি বলে আমি এখান থেকে চলে যাচ্ছি আর কালই শিফট করব। তখন সৈয়ন বলে কিমজনের ভয়ে তুমি এখান থেকে পালাচ্ছ, তুমি তোমার সন্তানের কথা চিন্তা করো, সে তোমাদের সঙ্গে অন্যায় করেছে আর সে সর্বদাই অন্যায় করে চলেছে, তার বিরুদ্ধে কাজ করা তোমার উচিত ছিল। কিন্তু এই মেয়েটি তো কিছুই বলতে পারে না। আর এরপর সৈয়ন ওইখান থেকে চলে যায় আর মেয়েটি চুপচাপ ওইখানে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা কাংকে দেখতে পাই, ও তো গাড়ি থেকে বের হয় আর এরপর ও আরো একটা গাড়ির কাছে যায় আর গিয়ে ওইখানে নক করে আর বলে তুমি অনেকক্ষণ যাবত আমাকে ফলো করছো আর বাসায় গিয়ে রেস্ট করো, আর ফলো করার দরকার নেই। এরপরে ও তো ওইটা বলে ওইখান থেকে চলে আসে আর গাড়িটিও ওইখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখি যে ও তো একটা লকারের কাছে যায় আর গিয়ে ওইখান থেকে কিছু পার্সেল নেয়। আমরা দেখতে পাই ও এটা রুমে এসে খুলে আর ও ওইখানে অনেকগুলো ছবি দেখতে পায়।
পায় এখানে একটা ক্ষেতের ছবি ছিল। আর তখন তো ওর ছেলের কথা ওর অনেক মনে হতে থাকে, যে ও ওর ছেলেকে প্রমিস করেছিল যে এরকম একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে। আর ওরা কতটাই না হ্যাপি ছিল, ওরা কত মজা করতো, আর ওরা খুব হ্যাপি একটা ফ্যামিলি ছিল। কিন্তু এখনই তো ওদের কালো ছায়া সে ডেকে গিয়েছে। ও এগুলো মনে করতে থাকে আর অনেক কান্না করতে থাকে। ও ভীষণ নিরুপায় হয়ে যায়। কাং তো বারবার তার সন্তানকে সরি বলতে থাকে, বলে যে বাবা আমায় ক্ষমা করে দিও। এরপর আমরা সোয়মকে দেখি, ও তো ছাদে দাঁড়িয়েছিল আর ওইখান থেকে দেখছিল প্রতিবেশীরা শিফট করছে। আর তখনই ওর চোখ তো ওই সাইকেলটির উপরে পড়ে, যে সাইকেলে করে ওই বাচ্চাটা খেলছিল। আর ও ওই দিন ঘরে ঢুকছিল, তখন ওর মনে হয় ওর মাও ওইখানে দাঁড়িয়েছিল। এগুলো ভেবে ও তো নিচের দিকে নেমে আসছিল। আর এরপর ও যখনই দরজাটা খুলে দেখতে পায় যে ওইখানে ওই মহিলা আগে এসে দাঁড়িয়ে আছে, তখন দেখা যায় এই মেয়েটি তো ওকে একটা তথ্য দেয়, বলে অ্যাক্সিডেন্টের দিন তোমার ছেলের হাতে একটা ট্যাপ ছিল। এটা বলে এই মেয়েটি ওইখান থেকে চলে যায়। আর এই কথাটি শোনার সাথে সাথে সোয়ন তো অবাক হয়ে যায়। আর এরপর ও দৌড়ে ঘরের মধ্যে যায় আর গিয়ে সব জায়গায় ওই ট্যাবটি খুঁজতে থাকে। ও কাংকেও ফোন করে আর বলে আমাদের ছেলের ট্যাবটি কোথায়। কিন্তু কাং বলে আমি তো এগুলো কিছুই জানি না। ও বারবার এগুলো খুঁজতে থাকে। আর কাংও বলে যে আমি কোনো কিছুই জানি না, আর তুমি একটু শান্ত হও। এরপর আমরা দেখি সোয়নের একটা কথা মনে হয়। ওর মনে হয় যে সিওনকে একটা কথা বলেছিল, ওর মা একটা ট্যাবের কথাই বলেছিল। আর ও এরপরে ফোনটা ওইখানেই রেখে দেয়। কাং তো সিওনের সাথে কথা বলার পরে ওইখান থেকে দৌড় দিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়। এরপর আমরা হানকে দেখতে পাই। হান তো কিছু একটা কাজ করছিল, আর তখনই সেখানে সোয়নের মায়ের ফোন চলে আসে। আর এরপরে ও কি করবে বুঝতে পারে না, ফোনটা ও রিসিভ করে। তখন দেখা যায় সোয়নের মা বলে তুমি তাড়াতাড়ি চলে এসো, সোয়নের তো বার্থডে, অনেকগুলো খাবার নিয়ে যেতে হবে। ও তো তাড়াতাড়ি গাড়ি চালিয়ে রেস্টুরেন্টে চলে যায়। আর গিয়ে দেখতে পায় মা একদম নর্মাল আছে, আর সে অনেক খাবার রান্না করেছে, যেন কিছুই হয়নি, মার কোনো কিছুই মনে নেই। সে তো হাসি মুখে বলে তাড়াতাড়ি দেরি হয়ে নাও, আমরা সোয়নদের ওইখানে যাব। এরপর আমরা সিওনকে দেখতে পাই। সিওন তো একটা অডিও ক্লিপ শুনছিল, আর এটা ওর মায়ের ছিল। এরপর আমরা পাশের একটা ঘটনা দেখি। ওর মা তো ওকে একটা লকেট দিয়েছিল আর বলেছিল এটা খুবই মূল্যবান, এটা সবসময় তোমার কাছে রেখো, এটা ফিউচারে গিয়ে তোমার অনেক কাজে দিবে। এরপর আমরা দেখি ও তো ওটা দেখতে থাকে, আর ওর মনে হয় ওইখানে একটা শব্দ হয়। এই লকটা যখনই খুলে তখন একটা শব্দ হয়, আর ও অডিও ক্লিপসেও সেম এরকমই শব্দ শুনতে পায়। এরপরে আমরা কাংকে দেখতে পাই। কাং তো বাসায় ফিরে আসে, আর এসে ও দেখতে পায় যে সোয়ন ফোনটা রেখে ওইখান থেকে চলে গিয়েছে। আর ও এই জন্য ফোনে ট্রাই করেও খুঁজে পাচ্ছে না। সোয়ন তো সিওনের কাছে এসেছে, আর এসে ও সব কথা বলতে থাকে যে ওর ছেলের ট্যাবের কথায় ওই প্রতিবেশী মেয়েটি বলেছে। আর এরপরে ও ওই লকেটে আর ওর সাথে সব ঘটনাগুলো সোয়নের সাথে শেয়ার করে। এরপর সোয়ন বলে এই লকেটটি খুলো, নিশ্চয়ই এর ভিতরে কোনো কিছু একটা আছে। আর সোয়নও এই কথা শুনে তাড়াতাড়ি এটা খোলার চেষ্টা করে। এরপর ও তো ওই লকেটটি খোলার পরে ওর মায়ের ছবিটি ওইখান থেকে সরায়। আর তখন ওরা ওইখানে একটা এসডি কার্ড দেখতে পায়। এরপর আমরা দেখি ওটা ওরা কানেক্ট করে, আর ওইখানে ওরা একটা শপের অ্যাড্রেস দেখতে পায়। সোয়ন এটা দেখার সাথে সাথে ওটা নিয়ে ওইখান থেকে দৌড় দেয়, আর সিওনও ওর পেছন পেছন দৌড়তে থাকে। এরপর আমরা দেখি সোয়ন তো গাড়িতে উঠে আর সিওন বাইক নেয়। ওরা দুজন একই সাথে ওই অ্যাড্রেসের দিকে যেতে থাকে, আর ওর পিছন পিছন কিমজনের লোকরাও ওদের পিছু করে। আর এগুলো তো সিওন টের পায়, আর এরপর ও কায়দা করে ওদের আটকে ফেলে, আর ওইখান থেকে সোয়নের গাড়িটি বের হতে সাহায্য করে। এরপর আমরা সোয়নের মাকে দেখি। সে তো খুব তাড়াহুড়ো করতে থাকে আর বলে তাড়াতাড়ি চলো। তখন হান বলে তুমি একটু দাঁড়াও, এটা বলে ও বাইরে চলে যায়। আর এরপর সোয়নকে ফোন করতে থাকে, কিন্তু সোয়ন তো ফোনটা রিসিভ করে না। ও তো ফোনটা ওইখানে রেখে এসেছে, তাই ও ফোনটা দেখতেও পায় না। এরপর আমরা দেখি হান ভেতরে আসে, আর এসে দেখে যে মা তো এখানেই ছিল না, আর সবকিছু এলোমেলো পড়ে আছে। ও বাইরে গিয়ে মাকে খুঁজতে থাকে। এরপর আমরা সোয়নকে দেখি। ও তো ওই অ্যাড্রেস মতো ওই লাইব্রেরিতে যায়, আর ওইখানে গিয়ে ওর ছেলের ওই ট্যাবটি ও নিয়ে নেয়। এরপর আমরা দেখি ও তো ওইটা বাসায় নিয়ে আসে, আর এরপর ওটা দেখে ওর অনেক মন খারাপ লাগে। আর এরপর ও অনেক সাহস করে ট্যাবটা ওপেন করে, আর ওইখানে ও তো ডগি আর ওর ছেলেকে দেখতে পায়। ওর তো অনেক কান্না পায়, আর ও কান্না করতে থাকে। ছোটবেলার ছেলেকে ও দেখতে পায়, ওর পুরাতন স্মৃতিগুলো আবার যেন ফিরে আসে, আর ও অনেক কান্না করতে থাকে। একটা মায়ের জন্য এটা অনেক কষ্টের।
এরপর আমরা দেখি ওর ছেলে তো ওকে উইশ করতে থাকে, কেননা ওই দিন ওর বার্থডে ছিল। এরপর দেখা যায় ও ওটা ভালো মতো শুনতে থাকে। কিছুক্ষণ পরে ওই ট্যাপটিতে ও খেয়াল করে যে ওর ছেলে এটা নিয়ে বাইরে যাচ্ছে আর ওইখানে কিছু শব্দ হচ্ছে। এরপর আমরা দেখি সৈহনের মা তো একটা পার্কের মধ্যে যায় আর ওইখানে গিয়ে তার নাতিকে ডাকতে থাকে। আর তারপর ওর মনে হয় যে সে তো আর বেঁচে নেই, আসলে এটা তার সব একটা ইমেজের মতো রয়েছে। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো সৈহনের বাড়ির কাছে যায় আর এরপর ও বাড়িটির মধ্যে ঢুকে সৈহনকে ডাকতে থাকে, কিন্তু সৈহনকে ও কোথাও খুঁজে পায় না। এরপর আমরা দেখি ও হাঁটতে হাঁটতে সৈহনের রুমের কাছাকাছি চলে যায় আর সৈহন ওই ভিডিওটা বারবার পজ করে দেখতে থাকে আর ওইখানে ও কিছু শুনতে পাচ্ছিল। ও তো কিমজুনের ভয়েস শুনতে পায়। আসলে এই অ্যাক্সিডেন্টই কিমজুনি করেছে আর তখনও তো ওর ছেলে বেঁচে ছিল আর মা বলে ডাকছিল। তখন কিমজুন বলে একে হাসপাতালে নিয়ে গেলে আমার পলিটিক্যাল সমস্যা হয়ে যাবে, আমি আর প্রেসিডেন্ট হতে পারবো না। তখন সিয়নের বাবা বলেছিল এটা আমি দায়িত্ব নিচ্ছি আর অ্যাক্সিডেন্টটা আমি করেছি বলবো। এটা বলে ওরা আবারও গাড়িটি ওর ছেলের গায়ের উপরে চাপিয়ে দেয় আর ওই ছেলে ওইখানে আবার মারা যায়। আর এই কথাগুলো বাইরে থেকে সিয়ন শুনতে পাচ্ছিল। সিয়নের বাবা তো তার ফ্রেন্ডের সাথে রিংস করছিল আর তখনই তার কাছে ফোন চলে আসে। ফোনটা আসলে সিয়নের মা করে, কেননা সিয়ন ওই দিন অনেক বেশি অসুস্থ ছিল আর ওর হার্ট ট্রান্সফার করার দরকার ছিল। সে তার হাজবেন্ডকে ফোন করে তাড়াতাড়ি হাসপাতালে আসার জন্য বলে। এরপর দেখা যায় লোকটি বলে ঠিক আছে আমি চলে আসছি, আর এরপরে উনি বের হয়ে যায়। এরপর আমরা কিমজুনকে দেখতে পাই। সে তো সৈহনের ওই প্রতিবেশী মেয়েটির সাথে দেখা করতে যাচ্ছিল আর গাড়িতে সে কথা বলছিল। এরপর দেখা যায় সে তো একটা মোড় নিতে যায় আর ফোনে কিছু একটা দেখতে থাকে আর তখন সেখানে সৈহনের ছেলে চলে আসে আর এরপর উনি মোড় ঘুরতে গিয়ে ছেলেটির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এরপর দেখা যায় উনি গাড়ি থেকে বের হয়ে আসে আর এরপর চারদিকে চেক করতে থাকে যে কেউ এটা দেখেছে কিনা। এরপর আমরা দেখি কিন্তু তখন তো সেখানে কেউই ছিল না। এরপর দেখা যায় কিমজুন তো ওই ছেলেটাকে কোলে তুলে নেয় আর এরপর সে গিয়ে গাড়িতে তুলে নেয়। এরপর আমরা দেখি আর এরপর কিমজুন ওইখান থেকে চলে যায় আর বাচ্চাটা জুতা ওইখানেই থাকে। এরপর আমরা দেখি সিয়নের বাবা তো হাসপাতালে চলে আসে আর ওর মায়ের কাছে সব কথা জানতে পারে যে তার ছেলে অনেক অসুস্থ আর এখনই ওর অপারেশন করতে হবে আর অনেক বেশি টাকার দরকার। এরপর আমরা দেখি এই লোকটার কাছে তো একটা ফোন আসে আর উনি ফোনটা রিসিভ করে আর এই ফোনটা তো কিমজুন করে। কিমজুন তাকে ফোন করে তাড়াতাড়ি একটা অ্যাড্রেসে যেতে বলে আর বলে আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। এরপর দেখা যায় লোকটা বলে তুমি এটা কি করেছো, আর এরপরে তখন কিমজুন বলে তুমি তাড়াতাড়ি চলে এসো। এরপর আমরা দেখি একটা জায়গায় ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর এরপর সিয়নের বাবা তো ওখানে চলে যায়। সিয়নের বাবা কিমজুনের গাড়িতে উঠে আর পিছনে সৈহুনের ছেলেকে দেখতে পায়। তখনও তো বাচ্চাটা মা বলে ডাকছিল, কেননা ও তখনও মারা যায়নি। এরপর দেখা যায় সিয়নের বাবা বলে তুমি কেন এখনো হাসপাতালে নিয়ে যাওনি। কিমজুন বলে আমি হাসপাতালে গেলে সমস্যা হয়ে যাবে, কেননা সবাই আমায় চিনে ফেলবে আর আমি আর প্রেসিডেন্ট হতে পারবো না। তখন ও বলে যে তুমি আমায় এই বিপদ থেকে তাড়াতাড়ি উদ্ধার করো। তখন সিয়নের বাবা বলে ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও আর আমি বলবো যে এই অ্যাক্সিডেন্টটি আমি করেছি, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। কিন্তু এর বিনিময়ে তোমার একটা কাজ করতে হবে, আমার ছেলের পিছনে সব টাকা তোমায় খরচ করতে হবে। সে অনেক অসুস্থ আর মেডিকেলে যত টাকা লাগবে এগুলো তোমায় দিতে হবে। কিমজুন বলে ঠিক আছে আমি সব কিছু করে দিব, কিন্তু এই অ্যাক্সিডেন্টটি তুমি তোমার ঘাড়ে নিয়ে নিও যাতে করে কেউ এটা জানতে না পারে। তখন লোকটি তো ওর সাথে ডিল করে নেয় আর এরপর ছেলেটাকে কোলে তুলে নিজের গাড়িতে নিয়ে যায়। সিয়নের বাবা বাচ্চাটিকে গাড়িতে নিলেই কিমজুন এটা দেখতে থাকে আর এরপর ওইখান থেকে ও চলে যায়। এরপর দেখা যায় সিয়নের বাবা গাড়ি স্টার্ট দিতে যাচ্ছিল, তখন তার ছেলের কথা মনে হয় যে এখন যদি ও হাসপাতালে নিয়ে যায় তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে আর ওর ছেলেও ওইদিকে অনেক অসুস্থ, তাই ও কি করবে বুঝতে পারছে না। এরপর আমরা দেখি উনি গাড়ি থেকে আবার বের হয় আর এরপর বাচ্চাটিকে গাড়ি থেকে বের করে মাটিতে শুয়ে দেয় আর এরপর গাড়িতে গিয়ে ওর গায়ের উপর গাড়িটি চাপিয়ে দেয় আর ওইখানেই এই ছোট্ট বাচ্চাটার মৃত্যু হয়ে যায়। এরপর দেখা যায় ও তো একটা ফাঁকা জায়গায় গিয়ে ওই লাশটি রেখে দেয় আর এরপর ওইখান থেকে চলে যায়। আসলে ও আগে জীবিত ছিল। সৈহুন এই সব কথাগুলোই ওই ট্যাব থেকে শুনতে পাচ্ছিল আর ও একজন মা হিসাবে এগুলো শুনে নিজেকে আর স্থির রাখতে
থাকতে পারছিল না, কেননা ওর ছেলে তো জীবিতই ছিল। ওকে হাসপাতালে নিলেই হয়তোবা বেঁচে যেত, কিন্তু ওকে তো মার্ডার করা হয়েছে, আর এটা তো সিয়নের বাবাই করেছে। এই সব কথাগুলোই সিয়ন বাইরে থেকেই শুনতে পাচ্ছিল। ও তো একেবারে থমকে যায় যে ওর বাবা ওই বাচ্চাটাকে খুন করেছে, আর এর জন্যই সৈহুন ওর বাবাকে মেরেছে। আর ও সৈহুনের বিরুদ্ধে এতদিন কাজ করছে। ও তো একেবারে থমকে গিয়েছে। ও কতটা ভুলের মধ্যে ছিল, আর সৈহুন কতটা কষ্ট পাচ্ছে এটা ও বুঝতে পারছিল। আর ওর মায়ের কথাও ওর মনে হয়। ওর মা বলেছিল যে এই মেয়েকে তুমি ক্ষমা করে দিও, কেননা ওর পরিস্থিতি অনেক খারাপ। ও বুঝতে পারে যে ওর মা আগে থেকেই সবকিছু জানতো, আর এর বিনিময়ে ওর চিকিৎসা করা হয়েছিল। আর এরপর ও যখন চোখ খুলেছিল ও ওর মাকে জিজ্ঞেস করেছিল। ওর মা বলেছিল আমি কিছুই জানি না। সিয়নও তো কান্না করতে থাকে। সৈহুনের জন্য ওর অনেক খারাপ লাগে, আর সৈহুন এদিকে পাগলের মতো কান্না করতে থাকে। ওর জীবিত ছেলেকে কিভাবে মেরে ফেলা হয়েছে ও একদম পাগল হয়ে যায় আর চিৎকার করে কাঁদতে থাকে। আর ওর এই কান্নার আওয়াজগুলো সিয়ন বাইরে থেকেই শুনতে পাচ্ছিল, আর ও তো কান্না করতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওইখান থেকে চলে যায়, আর সৈহুন এটা জানতেও পারে না যে সিয়ন এই কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছে। ও অনেক মন খারাপ করে এখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা হানকে দেখি। হান তো সৈহুনকে ফোন করতে থাকে, কিন্তু সৈহুনের ফোন তো কেউ রিসিভ করে না। এরপর আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই। হান তো তখন ওর মাকে খোঁজার জন্য বের হয়ে গিয়েছিল, আর এরপর মাকে তো ও খুঁজে পায়, কিন্তু মা তো তখন বলছিল তুমি এখানে কেন এসেছো। তখন ও বলে তুমি আমায় খাবার নেওয়ার জন্য বলেছিলে। এরপর দেখা যায় মা বলে তুমি এখান থেকে চলে যাও, আর খাবারগুলো নিয়ে চলে যাও, আর এখানে কখনো এসো না। আর সে কেমন যেন একটু অস্বাভাবিক আচরণ করছিল। এরপর আমরা দেখি হান এগুলো এসএমএস করতে যায়, কিন্তু ও তো এগুলো এসএমএস করতে পারে না, আর বসে বসে কাঁদতে থাকে। এরপর আমরা ওর মাকে দেখতে পাই। ওর মা তো বাসায় ফিরে এসেছে, আর এরপর ওনার পাস্টের ঘটনা আমরা দেখতে পাই। সে তো একটা রাস্তার মধ্যে গিয়ে সবকিছু ভুলে গিয়েছিল, আর কোন দিকে যাবে কিছু বুঝতে পারছিল না। সে নিজেকেই যেন চিনতে পারছিল না। সে কে, তার পরিচয় কি, সে সবকিছু একেবারে ভুলে গিয়েছিল। আর একটা আয়নার মধ্যে নিজেকে দেখছিল, আর সবকিছু ছুঁয়ে দেখতে থাকে যে এটাই আমি। এরপর দেখা যায় ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো ওর ওই মিনি ট্রাকটার কাছে যায়। ওর তো মনটা অনেক খারাপ থাকে যে ওর বাবা একটা ছোট্ট বাচ্চাকে মেরে ফেলেছে, আর সৈহুনের সঙ্গে কাটানো কথাগুলো ওর মনে হতে থাকে যে ও যাকে এতটা ঘৃণা করতো সে কতটা কষ্টের মধ্যে আছে, আর ওর এই ঘৃণা করার কোনো মূল্যই নেই। আর ও এখানে চুপচাপ বসে থাকে। সিয়ন তো নিজেকে অপরাধী ভাবতে থাকে যে সে কতটা ভুল করেছে। মায়ের কথা শোনায় ওর উচিত ছিল। মায়ের কথা শুনলে হয়তোবা সৈহুনকে ও কষ্ট দিত না। আর সৈহুনও এদিকে ফ্লোরে পড়ে থাকে। ওর যেন সবকিছু উলটপালট হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ওইখানে তো সকাল হয়ে যায়, আর এরপর সিয়ন বাইক নিয়ে বের হয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে যে আমি সব সময় তোমায় হেল্প করব, আর শেষ পর্যন্ত আমি তোমায় সাহায্য করব। সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। এরপর আমরা দেখি ও তো একটা সমুদ্র তীরে যায়, আর ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওর সব কিছুই উলটপালট হয়ে গিয়েছে, আর ও মনে মনে ভাবতে থাকে ওর করা ভুলগুলো ও আবার শুধরে নিবে, আর কিম জুনের বিরুদ্ধে ও নিজেই লড়াই করবে। এরপর আমরা কিম জুন আর কানকে দেখতে পাই। কাং তো কিম জুনের পুরা পক্ষে চলে গিয়েছে, আর সবসময় সে তার সাথেই থাকে। এরপর দেখা যায় যে কান জিজ্ঞেস করে যে আমার ওয়াইফের পেছনে তোমরা আর কোনো লোক লাগিও না, আর তার কোনো ক্ষতি করো না। তখন কিম জুন বলে যে তোমার ওয়াইফ একদম সেফ থাকবে, শুধু তাকে বলে দিও সে যেন আমার পেছনে লাগতে না আসে, তাহলে আর কোনো সমস্যা নেই। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সৈহুনকে বাঁচানোর জন্যই কান তার সাথ দিচ্ছে যাতে করে ওর ওয়াইফ বেঁচে যায়। এরপর দেখা যায় সকাল হলে সৈহুন তো এগুলো আর মেনে নিতে পারে না, আর এরপর ও পুলিশ স্টেশন যায়। এরপর দেখা যায় ওদের সাথে ওই ট্যাবটিও নিয়ে যায়। এরপর আমরা দেখি ও পুলিশের কাছে গিয়ে বলে যে আমি একটা কমপ্লেন করাতে চাই, আর এটা হচ্ছে কিম জুনের বিরুদ্ধে, যে কিনা আমার ছেলেকে 2015 সালে খুন করেছে। এরপর আমরা কাংকে দেখতে পাই। কাং তো ফোনে এসএমএস দেখতে থাকে, আর ওর তখন মনে হয় যে ট্যাবের কথা ওর ওয়াইফ ওকে বলেছিল। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো একটা রেস্টুরেন্টের মধ্যে
বসে খাবার খাচ্ছিল। আর ও তখন টিভিতে খেয়াল করে যে কিম জুনের নিউজ হচ্ছে। ও এটা দেখতে দেখে ও তো গালি দিতে থাকে। আর তখন পাশের ছেলেগুলো ভাবতে থাকে ওদেরকে হয়তোবা ও গালি দিচ্ছে। তখন তারা তো রেগে যায় আর ওকে গিয়ে বলতে থাকে তুমি কেন আমায় গালি দিলে। আর এরপর ওরা সবাই মিলে সিয়নকে মারতে থাকে। সিয়নের তো এখানে কিছু করার থাকে না, কেননা ও এখানে একা ছিল। ও শুধু মারগুলো সহ্য করে নেয়। এরপর আমরা সৈহুনের মাকে দেখতে পাই। সৈহুনের মা তো ডক্টরের কাছে যায় আর গিয়ে জানতে পারে যে তার ব্রেনে একটু সমস্যা হয়েছে আর এটা 1 বছর ধরেই হয়েছে। তাই মেডিসিন খেলে হয়তোবা সে আবার সুস্থ হয়ে যেতে পারে। আর এজন্য সে ওইখান থেকে ডাক্তারের পরামর্শে ওষুধও নিয়ে আসে। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো কতগুলো ফুল আর টেডি নেয়। আর এরপর সে তো সৈহুনের ছেলের কাছে যায় আর ওর কবরের কাছে গেলে এগুলো রেখে দেয়। আর এরপর ও তো ওইখানে কবরটা পরিষ্কারও করে দেয়। এরপর আমরা দেখতে পাই যে সিয়ন তো ওই কবরের কাছে বসে থাকে আর বলতে থাকে আমি তোমার জন্য সব করব, তোমার মাকে আমি হেল্প করব। আর এতে করে আমার জীবন চলে গেলেও কিছু আসে যায় না, আমি তোমায় প্রমিস করছি। এরপর আমরা দেখতে পাই যে সিয়ন তো এখান থেকে চলে আসে। এদিকে সৈহুন তো একজন লয়ার ঠিক করে আর গিয়ে বলে যে আমাদের অনেক স্ট্রং হতে হবে, কেননা আমরা কিম জুনের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছি। আর আপনি সবসময় আমার সাথে থাকুন, তাহলে আমরা জিতে যেতে পারবো। তখন লোকটি বলে যে আমি সবসময় তোমার সাথে আছি। এরপর দেখা যায় সোয়ন তো ওর বাড়ির উদ্দেশ্যে বের হয় আর ও ফলো করে যে কেউ ওকে একজন ফলো করছে। আর এরপর ও তো দাঁড়িয়ে পড়ে। ও পিছনে ঘুরে দেখতে পাই সেখানে তো সিয়ন রয়েছে। এরপর সৈহুন বলতে থাকে তুমি আর আমায় কত ফলো করবে। তখন ও বলতে থাকে তুমি বাসার মধ্যে ঢুকে পড়লে আমি এখান থেকে চলে যাব। এরপরে সৈহুন বলে যে তুমি বাসায় চলে যাও। এরপরে আমরা দেখতে পাই সৈহুন তো এটা বলে ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন সিয়ন বলে যে আমি সব কথাই কাল শুনতে পেয়েছি। আর এরপরে ও তো পেছনে ঘুরে। আর তখন সিয়ন বারবার সরি বলতে থাকে, বলে আমায় ক্ষমা করে দাও। সে বারবারই সরি বলতেই থাকে। তখন দেখা যায় যে সৈহুন বলে এখানে তোমার কোনো দোষ নেই, তুমি এখানে কোনো দোষ করনি, আর তাই বারবার তোমায় সরি বলতে হবে না। আর এই সব কিছুই কিম জুন করেছে আর তার সাথে তোমার বাবা সাথ দিয়েছে, তোমার এখানে কোনো ভুল নেই। এরপর আমরা দেখি ওরা দুজনই তো কান্না করতে থাকে, কেননা দুজনের পরিস্থিতি একেবারে অন্যরকম। এরপর দেখা যায় সৈহুন তো একটা প্রেস কনফারেন্স রাখে আর এরপর ও ওর লয়ারের সাথে ওইখানে যায়। ও দরজা খুলে দেখতে পায় ওইখানে তো মাত্র 3জন সাংবাদিক ছিল আর কেউই সেখানে আসেনি। আর এদিকে কিম জুনেরও একটা প্রেস কনফারেন্স থাকে আর সেখানে তো সবাই উপস্থিত আছে। এরপর দেখা যায় সে তো ওইখানে বেশ লেকচার দিতে থাকে আর এদিকে সৈহুনও ওর লাইফের সব কথা এদেরকে বলতে থাকে। এরপর আমরা দেখি যে ও ওর ছেলের কথাও বলতে থাকে যে কিম জুন ওর ছেলেকে মেরে ফেলেছে আর এর জন্য তার কোনো রিগ্রেট নেই আর সে আবার প্রেসিডেন্ট হতে যাচ্ছে। এরপর আমরা কানকে দেখতে পাই। কান তো বাসায় এসে ওই ট্যাবটি খুঁজতে থাকে। ও চারিদিকে খুঁজে না পেলে একটা লকারের কাছে যায় আর এরপর ও পাসওয়ার্ড দিয়ে ওই লকটা খুলে ফেলে। আর ও লকটা খুলে দেখতে পায় ওইটার মধ্যেই ট্যাবটা রয়েছে। ও তো ট্যাবটা ওইখান থেকে নিয়ে নেয়। এরপর আমরা সৈহুনকে দেখি, তার কাছে তো তার লয়ার আসে আর এসে বলে আমরা হয়তোবা কোনো একটা ভুল ডিসিশন নিয়েছি, যে জন্য এখানে কেউই আসেনি। তখন ও বলে কিম জুনের বিরুদ্ধে লড়তে হলে আমাদের অনেক হার্ড হতে হবে আর অনেক ধৈর্যশীল হতে হবে। এরপর দেখা যায় ও তো বাসায় ফিরে আসে আর এসে দেখতে পায় যে ওই লকারটা খোলা ছিল আর তার মধ্যে ট্যাবও নেই। ও বুঝতে পারে এটা কার কাজ। এরপর আমরা কিম জুনকে দেখি। কিম জুনের কাছে কাং তো ওই ট্যাবটা দেয় আর এরপর কিম জুন বলে তুমি একদম ঠিক কাজ করেছো এই ট্যাবটি আমার কাছে নিয়ে এসে। এরপর দেখা যায় কিম জুন তো ট্যাবটি ভেঙে ফেলে আর বলে আর কোনো ঝামেলা থাকলো না। এরপর দেখা যায় যে কাঙের কাছে ফোন আসে আর ফোনটা তো সৈহুন করে। তখন কিম জুন বলে তোমার ওয়াইফ হয়তো ফোন করছে, তাকে জানিয়ে দাও যে ট্যাবটি এখন আমার কাছে আছে। কান তো এগুলো শুধু নিশ্চুপ হয়ে শুনছিল। এরপর আমরা দেখি যে সৈহুন তো বসে থাকে, কাঙের আসার অপেক্ষা করে। কাং সেখানে চলে আসে আর এরপর ও জিজ্ঞেস করে এই কাজটি কি তুমি করেছো কিনা। কাং বলে এটা আমি করেছি।
তখন ও জিজ্ঞেস করে তুমি এই কাজগুলো কিভাবে করতে পারো। তখন কাং বলে যে আমাদের ছেলে আর হয়তো ফিরে আসবে না, এটা আমরাও জানি, কিন্তু আমি তোমায় কিছুতেই হারাতে চাই না, আর এই জন্যই আমি এই কাজগুলো করি। তখন দেখা যায় সোইহুন বলে তুমি কি করে ভাবলে তোমার এই কথাগুলোর আমি সায় দিব? কিম জুন যে দেশের প্রেসিডেন্ট হবে ওই দেশেই আমি থাকবো না, আর এর জন্য যা করার দরকার আমি তাই করব, তোমার কিছু করতে হবে না। এটা বলে সোইহুন তো ওইখান থেকেই চলে যায়, আর কান গিল্টি ফিল করে দাঁড়িয়ে থাকে। এরপর আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো কতগুলো ফুল নিয়ে সোইহুনের মায়ের রেস্টুরেন্টের সামনে যায়, আর গিয়ে বাইরে থেকে দেখতে থাকে। ও তো ভিতরে ঢুকে না, বাইরে ফলগুলো রেখে ও চলে যাচ্ছিল, আর তখনই সোইহুনের মা তো ওকে ভেতরে আসার জন্য ডাকতে থাকে। এরপর দেখা যায় সিয়ন তো ভিতরে ঢুকে, আর এরপর সোইহুনের মা ওকে কতগুলো খাবার খেতে দেয়, আর এরপর উনি বলে যে আমি একজন খুনির মা, আর তুমি একজন খুনির ছেলে, তাই তোমার পরিস্থিতিটা আমি ভালো বুঝতে পারি, কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না, যে চলে যাওয়ার সে চলে গিয়েছে, তাই আমার মেয়ের পিছনে বন্ধ করো, আর তাকে একটু একা ছেড়ে দাও। কিন্তু ওর মা তো জানতো না যে সিয়ন অনেকটা বদলে গিয়েছে। এরপর আমরা দেখি সিয়ন তো ওই খাবারগুলো অনেক মজা করেই খেতে থাকে। এরপর দেখা যায় ওইখান থেকে ও চলে যায়। এরপর আমরা ওর ফ্রেন্ডকে দেখতে পাই। সিয়নের ফ্রেন্ডরা তো ওই ফাউন্ডেশনের সবার সাথে যোগাযোগ করতে থাকে, যেটা কিম জুনের ছিল। ওরা সবার কাছে শুনতে থাকে যে এই ফাউন্ডেশন থেকে তাদের কিরকম লাভ হয়েছে আর কেমন ক্ষতি হয়েছে। এরপর দেখা যায় অনেকেই ওদের কিম জুনের বিরুদ্ধে কথা বলার জন্য, আবার অনেকে তো পালিয়ে যায়। তারা বলে যে আমরা এগুলো করতে পারবো না, তাহলে আমাদের ক্ষতি করে দিবে। এরপর আমরা দেখি ওরা বেশ কয়েকজনকে জোগাড় করে, আর এরপর ওরা সবার কাছে একটা পেপার দেয় এটার স্বাক্ষর নেওয়ার জন্য, কিন্তু সবাই তো অনেক ভয় পেতে থাকে। ওরা বলে যে আমরা এর বিরুদ্ধে কাজ করলে আমাদের জীবন নরকের মতো করে দিবে, সে অনেক পাওয়ারফুল, তাই ওরা চলে যাচ্ছিল। তখন সিয়ন তো বলে যে তোমরা একটু দাঁড়াও, কিম জুন আমার বাবা মার দুজনকেই মেরে ফেলেছে। কিম জুনের জন্য আমার বাবা একটা ছোট বাচ্চাকে মেরেছে, আর আমার মা যখন এটা জানতে পেরেছে তখন সে আমার মাকে মারার চেষ্টা করেছে, আর এরপর আমার মা অনেক কষ্টে মারা গিয়েছে। আর তাই আমি চাই না যে কিম জুনের মতো মানুষ এখনো এভাবে বেঁচে থাকুক, তাই তার বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। তোমরা যদি কেউ আমায় সাথ দাও তাহলে ভালো, আর না দিলে আমি একাই কাজ করব। এটা শুনে সবাই তো তখন ওইখানে বসে পড়ে, আর ওই পেপারে স্বাক্ষর করে দেয়। তারা প্রত্যেকেই ওর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। এরপর আমরা দেখি সিয়নের ফ্রেন্ড তো বলতে থাকে যে তুমি এগুলো জেনেও কেন আমাদের জানাওনি। তখন সিয়ন বলে এটা আমি কাল রাতেই জানতে পেরেছি, আর নিজেকে শোধরানোর চেষ্টা করছি। তখন সিয়নের ফ্রেন্ড বলে যে আমরা সবসময় তোমার সাথে আছি। এরপর আমরা সোইহুনকে দেখতে পাই। সোইহুন তো সিয়নের সাথে দেখা করে, আর সিয়ন তাকে ওই ডকুমেন্টসগুলো দেয়, বলে যে এটা তোমার কাজে দিবে, এটা কিম জুনের বিরুদ্ধে কতগুলো ডকুমেন্টস। এরপর দেখা যায় ও বলে যে সিয়ন তুমি তো এখন একা হয়ে গিয়েছো, তোমার মাও তো মারা গিয়েছে, তুমি এখন কি করবে? তখন ও বলতে থাকে যে আমার একটা ছোটখাটো বিজনেস আছে, আর ওইখানে অনেকেই আছে, আমি এভাবেই বেঁচে থাকবো। এরপর আমরা সোইহনকে দেখি। ও তো ওর মায়ের রেস্টুরেন্টের মধ্যে যায়, আর গিয়ে খুঁজে পায় না। ও বাসায় যায়, গিয়ে দেখতে পায় ওইখানে ওর মা নেই, কিন্তু জিনিসপত্রগুলো একেবারে উল্টো পাল্টা করা। ও বাইরে বের হয়ে আসে, ও মাকে খুঁজতে থাকে। কিছু দূর গিয়ে ও ওর মায়ের একটা জুতো দেখতে পায়, আর তখন ওর ছেলের কথা ওর মনে হয় যে ওর ছেলের জুতো ও এভাবে খুঁজে পেয়েছিল। ওর তো তখন অনেক ভয় লাগে, আর এরপর ও মাকে খুঁজতে থাকে। ও দেখতে পায় একটা পার্কের মধ্যে ওর মা বসে আছে। ও গিয়ে মায়ের জুতোটা পরিয়ে দেয়। তখন ওর মা বলে আমি তোমার ছেলেকে কত করে বললাম যে আমার জন্য একটু ওয়েট করো, কিন্তু সে তো আমায় রেখে চলে গিয়েছে। তখন দেখা যায় ও তো কাঁদতে থাকে, আর বলে যে আমার ছেলে ভালো আছে মা, চলো আমরা বাসায় ফিরে যাই। তখন ওর মা বলে ঠিক আছে।
আর এরপর ওর মাকে ও বাসায় নিয়ে যায়। বাসায় ফিরে সৈহুন তো ওর মায়ের হাতে লোশন লাগিয়ে দেয় আর মাকে অনেক যত্ন করতে থাকে। আর ওর মাও তো কাছে পেয়ে অনেক খুশি হয়। এরপর আমরা দেখি ওর মা তো এখানে ঘুমিয়ে পড়ে আর ও তো বসে বসে মায়ের দিকে তাকিয়ে থাকে আর কান্না করতে থাকে। কিছুক্ষণ পর ও বেডের নিচে গিয়ে বসে থাকে আর ওর মায়েরও তো ঘুমিয়ে যায় আর ও ওনার মেয়েকে উনি দেখতে থাকে। ওদের পরিস্থিতিটা ওরা অনেক খারাপ ফিল করতে থাকে। সকাল হলে সৈহুনের দেবর ওকে ফোন করে আর ফোন করে বলে যে তোমার মা অনেক অসুস্থ আর তার ব্রেনে একটা সমস্যা হয়েছে, তাই হুট করে সে সবকিছু ভুলে যায়। এটা 1 বছর আগে থেকেই শুরু হয়েছে। তিনি মেডিসিন নিচ্ছেন, তিনি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমরা কিমজুনকে দেখতে পাই। কিমজুন তো এদিকে অনেক পপুলার হয়ে যায়, সবাই তো কিমজুনকে পছন্দ করতে থাকে। এরপর আমরা সৈহনকে দেখি। সৈহন তো তার একটা নতুন বই লঞ্চ করে আর এরপরে সবাই ওর ওইখানে যায়। নতুন বই পাবলিশ করায় সবাই তো অনেক খুশি হয়। আর এখানে তো হানও থাকে, হানও ওর পাশে সাপোর্ট নেয়। এরপর আমরা দেখি সাংবাদিকরা ওকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। এরপর আমরা সিয়নকে দেখি। সিয়ন তো বাইক চালাচ্ছিল আর মনে মনে বলছিল যে কিমজুনের বিরুদ্ধে ও একাই লড়াই করবে আর এতে করে যাই হয়ে যাক না কেন ও কিছুতেই কিমজুনকে ছাড়বে না। এরপর আমরা আবারও সৈহনকে দেখি। ওর এই ইভেন্টটা ভালোই চলছিল। এরপর আমরা কিমজুনকে দেখি। সিয়ন তো তার গলা চেপে ধরে আর ওরা তো রুটটপে থাকে। এরপর দেখা যায় সিয়ন বলতে থাকে চলো দুজন একসাথে ঝাঁপ দেই। সৈহন তো ওর বইটা লঞ্চ করে আর ওইখানে সবাই উপস্থিত থাকে। এরপর আমরা পাস্টের একটা ঘটনা দেখতে পাই। হান তো নেট থেকে এটা জানতে পেরেছিল যে সৈহন আজকে একটা বই লঞ্চ করতে যাচ্ছে। আর এরপর ও সৈহনকে ফোন করে আর ওকে কনগ্রাচুলেশন জানায়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। আমরা দেখতে পাই সৈহন তো ওই ইভেন্টে সব সত্য কথা বলতে থাকে। ও বলে এই বইটা আমার ছেলের নিয়ে আর আমার ছেলেকে খুন করা হয়েছে আর এটা একজন পলিটিশিয়ান করেছে যার নাম হচ্ছে কিমজুন। এরপর দেখা যায় সাংবাদিকরা ওকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু এরপরে তো ও কোনো প্রশ্নের আর উত্তরই দেয় না আর ওইখান থেকে উঠে চলে আসে। এরপর আমরা দেখি যে ও যখন হেঁটে যাচ্ছিল ওইখানে ওর লয়ার চলে আসে আর এসে বলে পুলিশ আমাদের ফোন করেছে, তোমার সঙ্গে কথা বলতে চায় আর তোমার নামে রিপোর্ট করা হয়েছে। হান তো পিছন থেকে এগুলো দেখতে পাচ্ছিল, কিন্তু সৈহন তো ওর সঙ্গে কথা না বলেই ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সৈহন তো পুলিশ স্টেশন যায় আর ওইখানে যাওয়ার পরে ও সব সত্য কথা বলতে থাকে যে ওর ছেলেকে খুন করা হয়েছে আর এটা তো কিমজুন করেছে, ওর কাছে সব সত্য প্রমাণ আছে। আর এদিকে তো সাংবাদিকরা পুলিশ স্টেশনের বাইরে ভিড় জমিয়ে ফেলে, তারা সব সত্য কথা জানতে চায়। এরপর আমরা কাংকে দেখতে পাই। কাংয়ের কাছে ওর কলিগরা আসে আর বলে যে আপনার ওয়াইফ এই কাজগুলো করছে, আমরা কি কিমজুনের পক্ষ হয়ে কোনো নিউজ করব নাকি? তখন দেখা যায় কাং বলে যে ও প্রেসিডেন্ট হলে আমরা কেউই সহ্য করতে পারবো না। এরপর দেখা যায় কিমজুন তো বিভিন্ন জায়গায় সভা মিছিল করতে থাকে আর ওকে ঘিরে অনেক লোকও থাকে। ওইখানে ওর সেক্রেটারি আসে আর এসে বলে পুলিশ আমাদের দেখা করতে বলেছে। এরপর আমরা আবারও সৈহনকে দেখি। সৈহন তো সমস্ত এভিডেন্স পুলিশকে দিয়ে দেয় আর ওর রিপোর্টটাও ওরা নিয়ে নেয়। এরপর দেখা যায় ও বাড়ির সামনে আসে আর একটা প্রতিবেদন দেখতে পাই। ওইখানে সবাই ওকে অনেক সাপোর্ট করতে থাকে যে আমরা তোমার পাশে আছি। আর এরপর ও তো সিয়নকে একটা SMS করে আর থ্যাঙ্কস জানায় আর সিয়নও ওকে থ্যাঙ্কস জানায়। এরপর আমরা কিমজুনকে দেখতে পাই। কিমজুন তো ওর সেক্রেটারিকে জোরে করে একটা থাপ্পড় দেয় আর বলে এগুলো হচ্ছে তুমি কিছুই কি জানতে না আর এগুলো কেন তুমি বন্ধ করনি আর এই বিষয়টা কেন আমার পর্যন্ত আসলো। এরপর কিমজুন বলে যে সিয়নের ফোনটা এখনই হ্যাক করো আর ওর ফোনে সৈহনের সাথে কি কথা হয়েছিল এগুলো আমায় জানাও। এরপর দেখা যায় ওরা তো এই কাজে লেগে পড়ে, ওরা ফোন হ্যাক করতে থাকে আর ওইখান থেকে ওরা একটা অডিও ক্লিপ পায় আর যেখানে সৈহন সিয়নের বাবাকে বলছে যে আমার ছেলের কাছে ক্ষমা
ক্ষমা চাও। এরপর আমরা দেখি কিমজুন তো পুলিশ স্টেশন আসে আর সেখানে অনেক মিডিয়ার লোকজনও ছিল। এরপর দেখা যায় ও তো বের হয়ে বলে যে আমি খুনটি করিনি আর এর জন্য আমার কাছে প্রমাণও আছে। এরপর দেখা যায় ও বলতে থাকে আমার কাছে একটা অডিও ক্লিপস আছে আর এরপর ওই অডিও ক্লিপসটি ওদের শুনিয়ে দেয় যে সোইহুন বলছে আমার ছেলের কাছে ক্ষমা চাও আর সিওনের বাবা বলছে তোমার ছেলে আমার গাড়ির সামনে এসেছে কেন আর এই জন্য আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তখন কিমজুন বলে দেখো খুনটা আমি করিনি, খুনটা সিওনের বাবা করেছে। সিওন তো এই নিউজগুলো দেখছিল। তখন ওরা বলছিল এগুলো কি করছে কিমজুন, কিমজুন কোনো কিছু করে পার পাবে না। এরপর আমরা দেখি সোইহুনের লয়ার তো সোইহুনকে ফোন করে আর ফোন করে বলে যে আমাদের এখন একটু চুপ থাকতে হবে, কিন্তু সোইহুন তো বলে আমি কিছুতেই আর চুপ করব না, আমি যখন লড়াইয়ে নেমেই পড়েছি আমি লড়াই করেই শেষ হব। ও তো ওর লয়ারের কোনো কথাই পাত্তা দেয় না। এরপর আমরা দেখি ও তো ওর মায়ের সঙ্গে খাবার খাচ্ছিল। তখন ওর মা বলে আমি কিছুদিনের জন্য গ্রামে যেতে চাই আর আমার ফ্রেন্ডদের সাথে থাকতে চাই, জায়গা পরিবর্তন করলে হয়তোবা আমি সুস্থ হয়ে যাব আর ভালো থাকবো। তখন সোইহুনও তো আর বাধা দেয় না। সোইহুন বলে ঠিক আছে আমি নিজে গিয়ে তোমায় গ্রামেই রেখে আসবো। আর এরপর দেখা যায় সোইহুনের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি যে ওর মাকে রেডি করে ও তো গাড়িতে নিয়ে যায় আর গ্রামে যাওয়ার জন্য ওরা তো বেরিয়ে পড়ে। আর পিছন থেকে এগুলো হান দেখতে থাকে। হানের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি যে সোইহুন ওর মাকে তো গ্রামের দিকে নিয়ে যায়। এরপর আমরা কানকে দেখতে পাই। কান তো ওর ফ্ল্যাটে ছিল আর তখন ওই মা চলে আসে। ওর মা এসে বলে যে তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে এসেছি, তুমি কি জানো যে সোইহুনের মা অনেক অসুস্থ? তখন কাং বলে এগুলো তো আমি কিছুই জানি না। আর এরপর ওর মা বলে আমি তার রেস্টুরেন্টে গিয়েছিলাম আর সেখান থেকে জানতে পেরেছি যে রেস্টুরেন্টটি সে বন্ধ করে দিয়েছে আর সে গ্রামে চলে গিয়েছে। এরপর দেখা যায় ওর মা বলতে থাকে তোমার এখন অন্য একটা কাজ করা উচিত, তোমার এখন সোইহুনের পাশে দাঁড়ানো উচিত আর ওর অনেক টেক কেয়ার করা উচিত। এটা বলে ওর মা চলে যায়। এরপর আমরা সোইহুনকে দেখতে পাই। সোইহুন তো মনে মনে বলতে থাকে যে সে একাই লড়াই করবে আর এদিকে সিওনও এই নিউজগুলো দেখতে থাকে। এরপর আমরা দেখি সোইহুন তো শীতের মধ্যে সবকিছু প্রস্তুতি নিয়ে নেমে পড়ে। ওর ছেলের বড় বড় কতগুলো পোস্টার নিয়ে ও রাস্তায় নেমে পড়ে আর এর বিচারের জন্য ও এখানে দাঁড়িয়ে পড়ে। ও বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে কিছুতেই সরবে না। এরপর আমরা দেখি সিওন তো এগুলো জানতে পারে আর সিওনও বলতে থাকে যে কিমজুনের বিরুদ্ধে আমাদের লড়তেই হবে আর ও বাইক নিয়ে তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসে। এরপর আমরা সোইহুনের দেবরকে দেখতে পাই। এই ছেলেটা তো এই নিউজটি দেখতে পায়, কেননা এই নিউজটি চারিদিকে ভাইরাল হয়ে যায় আর ওইখানে কিছু মেয়েরা সোইহুনকে নিয়ে গসিপ করতে থাকে। ওরা বলে এই মহিলা বইটা পাবলিশ করার জন্য এই কাজগুলো করছে। এরপর দেখা যায় যে ওইখানে তো ওর দেবর চলে যায় আর ওদেরকে অনেক কথা শুনিয়ে দেয়। এদিকে আমরা হানকে দেখি। হানও তো অনেক লোকদের জোগাড় করতে থাকে, এরা সবাই ওর দলের লোক। হান তো ওদেরকে সোইহুনকে সাপোর্ট করতে বলে। এরপর আমরা দেখি সোইহুন তো একাই ওইখানে দাঁড়িয়ে থাকে আর এরপর ওইখানে ওর শাশুড়ি আসে আর ওকে কিছু একটা খাবার দেয় আর বলে যে আমায় ক্ষমা করে দিও, এখন আমার তোমার পাশে দাঁড়ানো উচিত হবে, কিন্তু তোমার কষ্টের সময় আমি তোমার সাথে থাকতে পারিনি, তাই আমায় ক্ষমা করো। এটা বলে উনি তো চলে যাচ্ছিল। তখন সোইহুন তো তাকে থ্যাঙ্কস বলে। সোইহুন বলে মা তোমার এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। এরপর আমরা কিমজুনকে দেখতে পাই। কিমজুন তো তার বিল্ডিং এর একেবারে রুফটপে উঠে আর ওইখানে ওর সেক্রেটারিও থাকে। এরপর দেখা যায় ওর কাছে কাং ফোন করে আর কাং ফোন করে তো সরি বলে আমার ওয়াইফের এই কর্মের জন্য আমায় ক্ষমা করো আর তার কোনো ক্ষতি করো না। তখন কিমজুন বলে কোনো সমস্যা নেই, এতে করে আমি আরো বেশি পপুলার হয়ে গিয়েছি। কারণ তো এই নিউজগুলো দেখতে থাকে যে সোইহুনের এই নিউজটা কিভাবে ভাইরাল হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি কিমজুন তো রুফটপেই থাকে আর সেখানে সিওন চলে যায়। সিওন গিয়ে বলে যে এই দেশের প্রেসিডেন্ট যদি তুমি হও তাহলে কেমন হবে, এগুলো তুমি বন্ধ করো।
এরপর দেখা যায় কিমজুন তো বলে যে তোমায় আমি লালন পালন করে আমার জন্যই বিপদ ডেকে এনেছি। আর এটা বলে ওর গলা চেপে ধরে আর বলে যে আমি অনেক মানুষকে খুন করেছি, তোমার বাবা মাকেও আমি খুন করেছি, তারা আমার কারণে মারা গিয়েছে, আর আমি এখন তোমাকেও খুন করে ফেলবো। এটা বলতে বলতে সোহন তো উল্টে ওর গলা চেপে ধরে আর বলে এগুলোও বন্ধ করো, আর চলো আমরা দুজনেই একসাথে এখান থেকে লাভ দিই। এটা বলতে বলতে ওখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে আর ওকে ধরে ফেলে। এরপর দেখা যায় ওর কাছে একটা রেকর্ডার থাকে। কিমজুন তো এটা বুঝে ফেলেছিল আর এরপর ওর থেকে এই রেকর্ডারটা নিয়ে নেয় আর বলে এগুলো করে কোনো লাভ হবে না, আমি তো এদেশের প্রেসিডেন্ট হবই, আর তুমি আমার কিছুই করতে পারবে না। এটা বলে ওকে তো অনেক মারধর করতে থাকে আর এরপর ওইখান থেকে ওকে একা রেখে চলে যায় ওরা। সিয়ন তো রুটটপে একাই পড়ে থাকে। এরপর সিন শিফট হয়, আমরা সৈহুনকে দেখতে পাই। সৈহুন তো একাই ওইখানে দাঁড়িয়ে ছিল আর এরপর দেখা যায় বিভিন্ন সংস্থার লোকজন ওকে হেল্প করতে চায় আর ওর পাশে গিয়ে দাঁড়াতে চায়। এরপর দেখা যায় সৈহুনের কাছে আসার জন্য সবাই অনলাইনে অনেক চ্যাট করতে থাকে। আর এরপর আমরা এখানে মিনহুকেও দেখতে পাই আর ও তো সাপোর্ট করতে চায়। এরপর দেখা যায় কিমজুনের সেক্রেটারি তো ওই লোকজনকে বলে যে তাড়াতাড়ি গিয়ে এগুলো বন্ধ করো আর ওকে মেরে হলেও ওইখান থেকে তুলে দাও আর নেটে বিভিন্ন রকম মিথ্যে প্রচার করো। এরপর আমরা দেখি অন্যান্য সংস্থার লোকজনও সৈহনকে সাপোর্ট করতে চায়। এরপর দেখা যায় সৈহন তো একাই দাঁড়িয়েছিল আর প্রথমবারের মতো একজন গিয়ে ওকে কিছু খাবার দেয় আর ওকে সাপোর্ট করে, বলে যে তুমি তোমার কাজ করতে থাকো, আমরা তোমার পাশে আছি। আর এরপর একদল লোক চলে আসে আর তারা সবাই তো সৈহনকে সাপোর্ট করে আর ওর পিছনে গিয়ে সবাই দাঁড়িয়ে পড়ে। এটা দেখে সৈহনের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। যতক্ষণ না পর্যন্ত কিমজুনকে ধরা হবে ওরা এখান থেকে কেউ যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। এরপর আমরা দেখি রাত হয়ে যায় আর ওইখানে কিমজনের লোকজন চলে আসে। ওরা এসে ওর বাচ্চার ছবির উপর টিম ছুটতে থাকে আর ওকে মারতে থাকে। আর তখনই সেখানে সিয়ন চলে আসে। সিয়ন এসে ওকে আটকে নেয় আর সবগুলো টিম ওর গায়ে লাগে। এরপর দেখা যায় ওইখান থেকে কিমজনের লোকজনদের ভাগিয়ে দেওয়া হয় আর ওর ছেলের ছবিগুলো আবার সুন্দর করে পরিষ্কার করা হয় আর ওরা ওইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতেই থাকে। বৃষ্টি শুরু হয়ে গেলে ওইখানে ওরা ছাতা নিয়েই দাঁড়িয়ে থাকে, তাও ওইখান থেকে কেউ সরে যায় না আর একে একে লোকজন বাড়তে থাকে। এরা সবাই সৈহুনকে সাপোর্ট করতে থাকে। এরপর আমরা দেখি একটা পিচ্চির ছেলে এসে ওর গলায় মাফলার লাগিয়ে দেয় আর এতে করে ওর অনেক ভালো লাগে। এরপর দেখা যায় ওইখানে ছোট ছোট বাচ্চারাও আসে আর তারা সবাই তো সৈহুনকে সাপোর্ট করার জন্য আসে। এরপর আমরা দেখি এইখানে তো সিয়নের ফ্রেন্ডও আসে। সিয়নের এটা দেখে ভালো লাগে আর এখানে মিনহো আসে আর সৈহুনের দেবরও আসে। রাত হয়ে যাওয়ায় ওরা সবাই ওখানে আলো জ্বালায় আর এতে করে ওদের এই প্রতিবাদটা যেন আরো দৃঢ় হয় আর শক্তিশালী হয় আর ওরা ওদের জায়গায় একদম স্থির ভাবে দাঁড়িয়েই থাকে। এরপর আমরা দেখি কিমজুন তো ওর বিভিন্ন মিছিল মিটিং করতেই থাকে আর ওইখানে অনেক লোকজনও থাকে। কিমজুন তো ওইখানে ভাষণ দিতে থাকে যে সে দেশের জন্য কি করবে, সে এই দেশকে অনেক উন্নত করবে। আর তখনই সেখানে মনিটরে আমরা কাংকে দেখতে পাই। কাং তো ওইখানে নিউজ পড়ছিল আর এটা কিমজুনের বিরুদ্ধে ছিল। ও কিমজুনের বিরুদ্ধে সব কথাগুলো বলতে থাকে আর যত এভিডেন্স রেখেছিল সবগুলো ও ওইখানে ফুটিয়ে তুলে আর সেগুলো তো সেখানে সবাই দেখতে পাচ্ছিল। কাং তো এখানে সব সত্য কথাই বলে দিচ্ছিল। তখন আমরা পাঁচটার একটি ঘটনা দেখি। এইটা তো কানের পরিকল্পিত ছিল, ডিটেকটিভের সাথে ও পরিকল্পনা করে এই কাজটা করেছে যাতে করে কিমজুনের কাছে আসতে পারে আর ওরা নিরাপদে এই কাজগুলো করতে পারে। আর এগুলো সবই ওদের অভিনয় ছিল আর ওদের সাথে তো সিয়নও ছিল। সিয়নও ওকে হেল্প করেছে। ওরা তিনজন মিলেই এই এভিডেন্সগুলো জোগাড় করেছে। এই সব কিছুই ওদের পরিকল্পিত ছিল। ওর এই নিউজগুলো দেখে ওইখানে থাকা মানুষগুলো অনেক খুশি হতে থাকে। ওরা ভাবতে থাকে এইবারই হয়তোবা ওরা বেঁচে যাবে আর এবারই ন্যায় বিচার হয়তোবা ওরা পেয়ে যাবে। ও যখন নিউজ পড়ছিল তখন ওইখানকার মালিক তো ওকে পড়তে না করছিল আর কিমজুনও বারবার বলছিল এগুলো সব মিথ্যা নিউজ আর ও নিজেকে আবার শক্ত করে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু লোকজনগুলো তো ওই নিউজগুলোই বারবার দেখতে পাচ্ছিল।
এরপর দেখা যায় কান্ত আরো বলে যে আমার ছেলের ট্যাবের মধ্যেই সব কথা রেকর্ড আছে। আর এরপর ও এই রেকর্ডেরটি ছেড়ে দেয়। আর এটা যখনই বেজে ওঠে সবাই তো অবাকভাবে শুনতে থাকে। আর কিমজুনও অবাক হয়ে যায়। যখন এই নিউজগুলো হচ্ছিল তখন কান্ত আর নিজেকে ধরে রাখতে পারে না। ওর চোখে জল চলে আসে আরও কান্না করতে থাকে। কাঙের এই নিউজটা তো সবাই দেখছিল। আর এই পরিস্থিতিতে সবাই অনেক ভেঙে পড়েছিল। সবাই কান্না করছিল যে ওদের সাথে কি ঘটে গিয়েছে। সবাই শুধু মনোযোগ দিয়ে এই নিউজগুলো শুনছিল, কিন্তু কিমজুন তো এগুলো একেবারেই মেনে নিতে রাজি না। আর তখন ওইখান থেকে সব লোকজনগুলো চলে যাচ্ছিল। আর ও বারবার ওদেরকে ডাকতে থাকে, কিন্তু কেউই তো আর ওইখানেই থাকে না। কিমজুন শুধু একাই দাঁড়িয়ে থাকে আর ওর পোস্টারগুলো নিচে পড়ে থাকে। কাঙের নিউজ পড়া হয়ে গেলে ও তো ওইখানে রেজিগনেশন লেটার দেয় আর ওইখান থেকে চলে যায়। কাং যখন ওইখান থেকে চলে আসছিল ও নিজেকে অনেক ফ্রি অনুভব করছিল যে ওর ছেলের জন্য ও কিছু করতে পেরেছে, যেটা ও এত বছর ধরে ট্রাই করছে। আর ওর ছেলের সাথে কাটানো কথাগুলো ওর মনে হতে থাকে আর ও তো কান্না করতে থাকে। ওর অনেক কষ্ট হচ্ছিল। আর এদিকে কিমজুন তো আবারও ভাষণ দেওয়ার জন্য মাইকটি তুলে। আর তখন তো সেখান থেকে আর কোনো সাউন্ডে আসে না, কেননা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর দেখা যায় ও তো ওর সেক্রেটারিকে ফোন করে আর সেক্রেটারিও বলে আমায় আর ফোন করো না। তখন আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। সিয়ন তো ওকে কিছু পেপার দেয় আর বলে যে দেখো কিমজুন কত অপরাধ করেছে, ও তো 100% জেলে চলে যাবে। তুমিও কি জেলে যেতে চাও নাকি? তখন মেয়েটি বলে আমি এগুলো করতে চাই না। আর তখন সিয়ন বলে তাহলে আমার সঙ্গে কাজ করো, তাহলে তুমিও বেঁচে যাবে। আর এরপরে ওর কোটের মধ্যে ক্যামেরা ফিট করে দেওয়া হয়। কিমজুনের এই ফুটেজগুলো এই মেয়ের এই বাটন থেকেই পাওয়া গিয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলেও এই নিউজটা এখন ছড়িয়ে পড়ে। আর ওইখানে তো অনেক রিপোর্টাররাও চলে যায়। এরপর আমরা দেখি পুলিশ চলে আসে আর পুলিশ এসে কিমজুনকে গ্রেপ্তার করে, কিন্তু ও তো বলছিল আমি এগুলো কিছুই করিনি। আর ও মনিটরে সিয়নকে দেখতে থাকে। এরপর আমরা দেখি ওকে তো টানতে টানতে নিয়ে যাওয়া হয়। আর এখানকার সবাই তো আনন্দ উল্লাসে একেবারে ফেটে পড়ে, ওদের কাজ সাকসেস হয়েছে। সব টিভি চ্যানেলে এই নিউজটা এখন দেখানো হয়। আর সৈহুনও তো এগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর খুশি হয়। এরপর দেখা যায় কিমজুনকে তো পুলিশ নিয়ে যায় আর ওর সাথে সাথে যারা জড়িত ছিল প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়। এরপর আমরা দেখি কিমজুনকে তো এই নমিনেশন থেকে বাদ দিয়ে দেওয়া হয় যে সে আর কোনোদিনই প্রেসিডেন্ট হতে পারবে না। এরপর আমরা দেখি কোর্টে তো কিমজুনকে তোলা হয় আর ওইখানে সবাই থাকে। তখন জাজ তো একে একে সবাইকে ডাকতে থাকে। প্রথমে ওই ড্রাইভারের ওয়াইফকে ডাকা হয় আর সে তো সব সত্য কথা বলে দেয় যে কিমজুনের জন্যই আমি সব হারিয়েছি। এরপর আমরা কিমজুনের সেক্রেটারিকে দেখি, সেও তো ওর বিপক্ষে সব কথা বলে দেয়। আর কিমজুন বসে বসে এগুলো শুধু শুনতে থাকে। আর ওইখানে প্রতিবেশী মেয়েটাও আসে, সেও তো সব সত্য কথা বলে দেয় যে সেই অ্যাক্সিডেন্টটি করেছিল আর তার জন্যই ওই ছোট বাচ্চাটি মারা গিয়েছে। কিমজুন তো রাগের সাথে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি প্রতিবেশী মেয়েটি উঠে যায় আর এরপর সৈহুনের দিকে তাকিয়ে থাকে। সে সৈহুনকে প্রমিস করেছিল যে সে তাকে হেল্প করবে আর আজ তাই সে সব সত্য কথা কোর্টে বলে দিল। কিমজুনের সব পর্দা একেবারে ফাঁস হয়ে যাচ্ছিল, সবাই ওর বিপক্ষে সবকিছু বলে দিচ্ছিল। এরপর সিয়নকে ডাকা হয়। সিয়নকে জিজ্ঞেস করা হয় যে তুমি তো ওর সাথে কাজ করতে। তখন ও বলে আমি জানতাম আমার বাবাকে সৈহুন খুন করেছে, কিন্তু এর পেছনেও এত বড় একটা কালো অধ্যায় ছিল এটা আমি জানতাম না। আর আস্তে আস্তে আমি এটা জানতে পেরেছি। আর সৈহুনের জন্যই আমি আবার মানুষ রূপে দাঁড়িয়েছি। ওই আমার খাওয়ার খোঁজ নিয়েছে, আমি কেমন আছি ওই এটা আমার থেকে জানতে চেয়েছে। কিন্তু কিমজুন তো আমায় দিয়ে শুধু অন্যায় কাজগুলি করিয়েছে, তাই আমি এখন কিমজুনের বিরুদ্ধে। আর আমি জানতে পেরেছি সে আমার মাকে মারার চেষ্টা করেছে। এরপর দেখা যায় যে এখানে তো ওর বিচার হয়ে যায় আর কোর্ট থেকে ওকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিমজুনের তো এখানে আর কিছুই করার থাকে না। ও এতগুলো মানুষকে অসহায় করেছে, তাদের পরিবারকে শেষ করেছে, তাই ওর এই বিচার কমই। এরপর দেখা যায় ওখান থেকে সবাই চলে যায়। সৈহুন তো একা একা
বসে থাকে আর ও ওইখানে ওর ছোট্ট ছেলেটাকে দেখতে পায়। সে তো এসে মার হাতটা ধরে আর মাকে বলে আমি একদম ঠিক আছি, এটা বলে মায়ের হাতে একটা চুমু দেয়। তখন সৈহুনও তো ওর ছেলেকে আদর করতে থাকে আর এগুলো সবই ওর ইমেজিং হচ্ছিল। এরপর দেখা যায় ছেলেটি বলে মা তুমি আর কেঁদো না, এটা বললে ও তো ওকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি ও তো বাইরে বের হয়ে আসে আর বাইরে এসে ও কাংকে দেখতে পায়। তারপরে ও কাঙের কাছে যায়। ওরা দুজন রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখন সৈহুন বলে তোমায় অনেক ধন্যবাদ যে তুমি সবকিছু সামনে নিয়ে এসেছো। তখন কাং বলে এটা আমি অনেক আগে দিন থেকে প্ল্যান করছিলাম। এরপর ও বলে আমার চাকরিটি যায়নি, আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি কিন্তু তারা আমায় ছাড়েনি। এরপর সৈহুন পাস্টের ঘটনা বলতে থাকে যে ওই দিন সত্যি দরজাটা খোলা ছিল আর তখন ওইখান থেকে ওর ছেলে বাইরে বের হয়ে গিয়েছিল। আর এই সবকিছুই ওই প্রতিবেশী মেয়েটির সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তখন ও বলে যে আমার উচিত ছিল ভালো মতো চেক করা, যদি কিছু না হতো তাহলে হয়তোবা আমার ছেলে বাইরে যেত না আর ওকে আমরা হারাতাম না, এখানে আমারও ভুল রয়েছে। এরপর সৈহুন বলে আমি তোমায় একেবারেই ফ্রি করে দিলাম, তুমি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারো আর কোনো গিল্টি ফিল নিয়ে তোমায় থাকতে হবে না। এরপরে আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন তো কিমজুনের সাথে দেখা করার জন্য জেলের মধ্যে যায়। এরপর আমরা দেখি কিমজুন তো বলতে থাকে যে আমি এখান থেকে বের হয়ে যাব আর মাত্র কয়দিন। তখন সিয়ন বলে ঠিক আছে, আমিও তোমার জন্য অপেক্ষা করছি, আমি দেখতে চাই যে তুমি কিভাবে এখান থেকে বের হও, তোমাকে তো এখানেই থাকতে হবে আর এটা শেষ আমি দেখেই নিব। এটা বলে সৈহুন তো ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সৈহুন আর সিয়ন তো ওই ফাঁকা জায়গায় যায় আর ওইখানে একটা বড় গাছ ছিল আর এই গাছটা হচ্ছে উইশ গাছ, এখানে যা উইশ করা যাবে তাই নাকি পূরণ হয়। তখন সৈহুন ওকে বলে যে তুমি আর কি উইশ করতে চাও। তখন সিয়ন বলে আমি আর কিছুই উইশ করতে চাই না, কিন্তু সৈহুন তো বলে আমি চাই যে তুমি একদম ঠিক হয়ে যাও আর যেদিন তুমি বলবে আমি একদম ঠিক আছি ওই দিনই আমি স্বস্তি ফিল করব। আর গাছটির কাছে আমি এটাই তো উইশ করতে চাই আর ও তো এইটাই উইশ করে। এরপর আমরা দেখি 6 বছর কেটে যায় আর ওইখানে তো সৈহুনের মা ছিল আর সেখানে তো কাং যায় আর এরপরে ও একটা কলার দিয়ে তার গলায় যত্নের সাথে লাগিয়ে দেয়। এরপর দেখা যায় সৈহুনের মা তো কাংকে বলে যে তুমি সব থেকে ভালো জামাই, তুমি আমার আদরের একমাত্র জামাই। এখান থেকে আমরা বুঝি ওদের ঠিক হয়ে গিয়েছে সব। এরপর দেখা যায় যে কান্ত একটা নিউজ কোম্পানির ডিরেক্টর থাকে আর ওইখানে একটা ছেলে এসে একটা নিউজ করতে চায়। কান্ত ফার্স্টে কিছু বলতে চায় না আর ওর পাস্টের কথা মনে হয় যে ও এরকম ছিল। আর এরপর ও গিয়ে বলে তুমি এই কাজগুলো করো, কোনো সমস্যা নেই, কিন্তু এর দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে। এটা বলে ও ওইখান থেকে হাসতে হাসতেই চলে যায়। এরপর আমরা কাঙের মাকে দেখতে পাই। কাঙের মা তো কতগুলো ফুল সিয়নের ফ্রেন্ডকে দেয়। আসলে সিয়নের ফ্রেন্ডের সাথে এইখানে সৈহুনের দেবরের একটা রিলেশন হয়ে গিয়েছে আর এরপর উনি তো ওকে সাদরে গ্রহণ করে। এরপর আমরা দেখি মেয়েটি ওইখান থেকেই চলে যায়। তখন ছেলেটি বলে যে মা সবকিছু ঠিক আছে কিনা। তখন মা বলে আমি যে ভুলটা করেছি সেটা আর করব না। এরপর আমরা হানকে দেখতে পাই। সে তো তার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে আর এই জন্য সে অনেক খুশি আর সে কাজে বেশ ব্যস্ত। এরপর আমরা দেখি ছোট ছোট বাচ্চারা খেলা করছে আর তারা তো মা বলে ডাকছে আর এই মাটা তো আমাদের সৈহুনি। সৈহুন এই অনাথ বাচ্চাদের নিয়েই এখন থাকে। এই বাচ্চাদের ও অনেক বেশি ভালোবাসে আর ওরা তো একসাথে বার্থডে উইশও করে আর এরপর ওরা বাইরে খাবারও খেতে চায়। বাচ্চাগুলো একটা আশ্রয় পেয়ে যায়। এরপর আমরা সৈহুনের মাকে দেখি, সে তো চাঁদ দেখতে থাকে আর অনেক খুশি হতে থাকে। এরপর আমরা হানকে দেখি। হান তো সৈহুনকে দূরে থেকে দেখতে থাকে। সৈহুন শীতের মধ্যে কানে হেডফোন দিয়ে বসেছিল আর ওইখানে তো প্রচুর বরফ পড়েছিল। এরপর দেখা যায় সৈহুন তো খেয়াল করে যে এখানে হান এসেছে আর এরপর ওর হাতটা ওর দিকে বাড়িয়ে দেয়, ঠিক ছোট্টবেলায় যেভাবে হাতটা ও বাড়িয়ে দিত। হান তো কাঁদতে কাঁদতে ওর হাতটা ধরে আর ওকে হাক করে আর সৈহুনও ওকে এখন ক্ষমা করে দিয়েছে, কেননা এটা ওদের পরিস্থিতির ভুল ছিল। আর এরপর ওরা দুজন ওই বরফের মধ্যে অনেক মজা করতে থাকে।
এরপরে আমরা সিওনকে দেখি। সিওন তো লিফটের মধ্যে ছিল আর ওইখানে একজন অসুস্থ হয়ে গিয়েছিল। তারপরে ও তো তাড়াতাড়ি লোকটিকে বাঁচিয়ে নেয় আর এরপর ও হাসপাতালের মধ্যে লোকটিকে নিয়ে আসে। আর এই লোকটি আসলে একজন সৈনিক ছিল। তারপরে এই ছেলেটি তো ওকে অনেক থ্যাঙ্কস জানায়। এরপর আমরা দেখি ও তো ব্যাগ থেকে অ্যাফ্রন বের করে আর তাড়াতাড়ি অ্যাফ্রনটি পরে নেয়। ওরা আজ দেরি হয়ে গিয়েছে। আসলে সিওন তো ডাক্তার হয়ে গিয়েছে আর এখানে ওর অনেক ফ্রেন্ডও হয়েছে। এরপর আমরা দেখি যে সিওন তো বাইরে বের হয় আর কানে হেডফোন দিয়ে ও হাঁটতে থাকে। হুট করে ওর চোখটা যেন থমকে যায় আর ও পোস্টারে সোয়হনকে দেখতে পায়। সোয়হন আজ একটা নতুন বই লঞ্চ করছে আর ও তো এটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এরপর আমরা দেখি ওইখানে একটা ইভেন্ট হয় আর ওইখানে অনেকেই ওর সই নিতে আসে। সবাই তো নতুন বইটা পেয়ে অনেক খুশি। এখানে ওর অনেক ফ্যান জমা হয়। এখানে তো সিওনও আসে। সিওন দূর থেকে সোয়হনকে দেখতে থাকে। সিওনের তো অনেক ভালো লাগছিল। এরপরে আমরা দেখি যে সোয়হনের চোখ সিওনের উপরে পড়ে। তখন ও ফোন চেক করে। সিওনকে একটা এসএমএস করেছে যে আমি ঠিক আছি, যেটা 6 বছর আগে ও প্রমিস করেছিল। আর ওরা সবাই সবার মতো অনেক ভালো আছে। এরপর আমরা দেখি সিওন বাইরে বের হয়ে আসে আর ও বাইরের দৃশ্যগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর ওর তো অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি যে সিওন তো একটা বইতে সই করে দেয় আর ও হাসতে থাকে। আর এই সুন্দর মোমেন্টে এসেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড ড্রামাটি তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।